ঠাস ঠাস ঠাস। ভাবছেন কার গালে পড়ছে? বলছি শুনুন তাহলে। আজকে চৌধুরী বাড়ির বড় মেয়ের এঙ্গেজমেন্ট। বাড়ি সাজানো হচ্ছে সুন্দর করে। রাহুল বাগানে ক্যাটারিংয়ের লোকদের সাথে কাজ করছিল। তখন কেউ এসে রাহুলের কলার ধরে ঘুরিয়ে রাহুলের গালে থাপ্পড় বসিয়ে দিল। চৌধুরী বাড়িতে থাকা সবাই তাকিয়ে আছে রাহুলের দিকে, আর রাহুল তাকিয়ে আছে থাপ্পড় মারা সেই মানুষটার দিকে। রাহুল আচমকা এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না, তাই তো রাহুল 3টা থাপ্পড় খেয়ে কয়েক পা পিছিয়ে মাটিতে পড়ে যায়। তখন রাহুল সামনে তাকায়। এই চৌধুরী বাড়ির কেউ আজ পর্যন্ত রাহুলের সাথে খারাপ ব্যবহার করেনি, তবে কয়েকজন আছে যে রাহুলকে ছোটবেলা থেকে সহ্য করতে পারেনি। কে রাহুলকে থাপ্পড় মেরেছে সেটা দেখার জন্য রাহুল সামনে তাকায়। রাহুল সামনে তাকিয়েও অবাক। থাপ্পড়গুলো এতই জোরে মেরেছে আমার ঠোঁট কেটে রক্ত বের হয়ে গেছে। এই রক্ত বের হয়ে যাওয়া আজ আমার জন্য নতুন কিছু না। এই রকম অনেক রক্ত আমার শরীর থেকে ঝরেছে। আমি রক্তগুলো মুছে নিলাম। তখন কেউ বলে ওঠে, এই ছোট লোকের বাচ্চা, একটা কাজ দিলে তো সেটা সময় মতো করতে পারিস না, শুধু শুধু আমাদের বাড়িতে এসে আমাদের খাবার নষ্ট করছিস। এই অনাথের বাচ্চা, আমার কাপড়গুলো লন্ড্রি থেকে কে নিয়ে আসবে? তোর বাবা না তোর মা নিয়ে আসবে আমার কাপড়গুলো। আর কয়টা বেজেছে খেয়াল আছে তোর? আমি সামনে তাকিয়ে দেখলাম উর্মি ম্যাডাম দাঁড়িয়ে আছেন, যাকে আমি এই পুরো চৌধুরী বাড়ির মাঝে জমের মতো ভয় পাই। আমার আর বুঝতে বাকি রইল না, এখন আমার মৃত বাবা আর মাকে নিয়ে ও কথা উঠবে। আর এখন যদি তার প্রতিবাদ করি, তাহলে এই বাগানে সকল মানুষের সামনে উর্মি ম্যাডাম চেঁচামেচি শুরু করবে। হঠাৎ করে তখন মনে পড়ে ম্যাডামের কাপড়গুলো লন্ড্রি থেকে আনা হয়নি। ইস রে, আমিও ভুলে গেছিলাম একদম। আমি একটা হালকা হাসি মুখে বজায় রেখে ম্যাডামকে উদ্দেশ্য করে বললাম, ম্যাডাম একটা কথা বলবো। কি তাড়াতাড়ি বলে বিদায় হ, অনাথের বাচ্চা। আগে বলেন মারবেন না। তুই কি মজা করছিস আমার সাথে, না আরো কয়েকটা দিব? মজা আর আপনার সাথে? আমি হলাম সামান্য একজন চাকর, আর আপনি হলেন আমার ম্যাডাম। হুম, বল কি বলবি? আজকে তো আপনার এঙ্গেজমেন্ট। হ্যাঁ তো। ম্যাডাম, আজকে যদি আপনি ইউরোপিয়ান পোশাক পরেন তাহলে আপনাকে অনেক সুন্দর লাগবে। হালকা আকাশি রঙের শাড়ির সাথে চোখে হালকা কাজল, খোলা চুল, আপনাকে দেখতে অনেক সুন্দর লাগে। আর আপনার স্বামী পুরো ফিদা হয়ে যাবে আপনাকে দেখে। কি বললি আবার বল। ম্যাডাম, ভুল হয়ে গেছে, আর বলবো না। আমি এক্ষুনি ছুটে যাচ্ছি, আপনার কাপড়গুলো নিয়ে আসছি। আপনি আপনার রুমে যান, আমি কাপড়গুলো নিয়ে আসতেছি। এদিকে আয়। না ম্যাডাম, আর বলবো না, ক্ষমা করে দেন আমায়। এই বলে আমি এক দৌড়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম। এবার আমাদের গল্পের নায়ক আর নায়িকার পরিচয় দেওয়া যাক। আমাদের গল্পের নায়কের নাম রাহুল চৌধুরী। সে 10 বছর বয়স থেকেই এই চৌধুরী বাড়িতে কাজ করছে। রাহুল এবার ম্যানেজমেন্ট নিয়ে মাস্টার্স করেছে, সেটা আবার সবার আড়ালে। রাহুলের বাবা মাই পৃথিবীতে বেঁচে নেই। রাহুল বড় হয়েছে একটা অনাথ আশ্রমে। রাহুলের বাবা মাকে তার রাহুল জানে না, আর আমাদের দেশে এরকম ছেলেকে অনাথ বলা হয়। একদিন উর্মির বাবা শরীফুল চৌধুরী একটা কাজে আশ্রমে গিয়ে রাহুলের সাথে পরিচয়। তারপর রাহুলকে তার বাড়িতে নিয়ে আসেন। রাহুলকে চৌধুরী বাড়ির সবাই অনেক ভালোবাসে, তবে উর্মি ছোটবেলা থেকে রাহুলকে সহ্য করতে পারত না। আর বাকিটুকু না হয় গল্প পড়তে পড়তে জানতে পারবে। এবার আসি আমাদের নায়িকার পরিচয় পর্বে। আমাদের গল্পের নায়িকার নাম উর্মি চৌধুরী। উর্মি তার বাবা মায়ের একমাত্র মেয়ে। উর্মি আমেরিকা থেকে অনার্স কমপ্লিট করে দেশে ফিরেছে। আজকে উর্মির এঙ্গেজমেন্ট তার ভালোবাসার মানুষ জয়ের সাথে। আর বাকিটুকু গল্পের সাথে থাকলে জানতে পারবেন। এদিকে রাহুল লন্ড্রি থেকে কাপড় নিয়ে বাসায় এসে উর্মির দরজার সামনে দাঁড়িয়ে দরজা কড়া নাড়ে। তখন উর্মি ভেতর থেকে বলে, আয় ভেতরে। কাপড়গুলো নিয়ে আমি রুমে ঢুকে দেখতে পেলাম ম্যাডাম তার আলমারিতে কি কাজ করছিলেন। তখন আমি কাপড়গুলো ম্যাডামের বিছানার উপর রেখে যেই চলে আসতে যাব, তখন উর্মি ম্যাডামের সাথে ধাক্কা লাগে। ম্যাডাম তার আলমারি থেকে কাপড়গুলো নিয়ে সেগুলো ঠিক করতে করতে আমার দিকে আসছিলেন। ধাক্কা খেয়ে আমি নিচে আর ম্যাডাম আমার উপরে। আমি তখন ম্যাডামকে আমার উপর থেকে সরিয়ে উঠে পড়লাম। তখন ম্যাডাম আবার আমার গাল লাল করে দিয়ে বলেন, ফকিরের বাচ্চা ফকির, তোর সাহস হয় কি করে আমাকে স্পর্শ করার? সরি ম্যাডাম, ভুল বশত হয়ে গেছে, আমি ইচ্ছে করে করিনি। মেয়ে দেখলে কি গায়ে পড়তে ইচ্ছে করে তোর, ছোট লোকের বাচ্চা? বাচ্চা। ম্যাডাম ভুল বশত হয়ে গেছে, সামনে থেকে আর এমন হবে না, আমায় ক্ষমা করে দেন ম্যাডাম। বাড়ির
চাকর চাকরের মতো থাকবি, আর সামনে থেকে আর এমন হলে তোর জীবনের আলো নিভিয়ে দিব। ম্যাডাম, এমন আর হবে না। তোর মতো অনাথ ছোট লোকের বাচ্চা কি করে যে আমাদের বাসায় আসলো সেটা আমি চিন্তা করে পাই না। আর বাবা যে কি দেখে তোকে আমাদের বাড়িতে নিয়ে এলো সেটাও বুঝি না। আমার চোখের সামনে থেকে বিদায় হ, বের হ রুম থেকে এখনই। আমি তাড়াতাড়ি করে ম্যাডামের রুম থেকে বের হয়ে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে নিজের চোখের জল ঝরাতে লাগলাম। শুনেছি ছেলেরা নাকি কান্না করে সবার আড়ালে, আমি তেমনি ছাদে এসে সবার আড়ালে চোখের জল ফেলেছি। তখন কেউ আমার কাঁধে হাত রাখলো। আমি চোখের জল মুছে পিছনে তাকিয়ে দেখলাম দাদিমা আর ছোট আম্মু দাঁড়িয়ে। আপনাদের বলা হয়নি, উর্মির মা আর বাবাকে আমি ছোট আম্মু আর ছোট আব্বু বলে ডাকি, আর ছোট আব্বু বলে ডাকি, আর উর্মির দাদিকে আমি দাদিমা বলে ডাকি। তখন বললাম, দাদিমা, ছোট আম্মু, তোমরা এখানে? খুব কষ্ট হচ্ছে তাই না রে বাবা? আরে ছোট আম্মু, এগুলো আমার মতো অনাথের সহ্য হয়ে গেছে, তবে মা বাবাকে নিয়ে কেউ গালি দিলে কেন জানি কষ্ট হয়। অথচ আমি আমার নিজের বাবা আর মাকে কখনো দেখি নাই। কে বলেছি তুই অনাথ? আমরা তাহলে তোর কি হই? দাদিমা, কথা আছে না, কে আপন আর কে পর, তা বোঝা বড় কষ্টকর। কি বললি তুই? তুই এই কথাটা আমাদের বলতে পারলি দাদু ভাই? ছোট আম্মু, দাদিমা, তোমরা হয়তো জানো এই কথাটার মানে। সবকিছু পাওয়ার পরেও নিজের কাছে মায়ের আর বাবার স্নেহের কমতি তো থেকে যায়। হয়েছে তোর বড়দের মতো কথা বলা। চল নিচে চল, একটু পর অনুষ্ঠান শুরু হবে। না ছোট আম্মু, আমি এখানে ঠিক আছি। শুধু শুধু নিচে গিয়ে অপমানিত হতে চাই না। সবাই চলে গেলে আমি নিজে আসবো। বোমা, বাদ দাও, রাহুলকে জোর করো না। এখন একটু ওর একা থাকা প্রয়োজন। কিন্তু মা, আপনার বড় ছেলে যদি রাহুলকে দেখতে না পায় তাহলে কি হবে ভেবেছেন? আপনি চিন্তা করতে পারছেন? কিন্তু আমি শরীফের সাথে কথা বলে নিব। তুমি এই নিয়ে টেনশন করো না। তুমি বরং গিয়ে দেখো তোমার মেয়ের সাজুগুজু কত দূর এগুলো। আচ্ছা মা। দাদু ভাই, আসি রে। মন খারাপ করিস না, উপরের সৃষ্টিকর্তা একজন আছে রে। দাদিমা। তারপর দাদিমাও চলে যান। রাহুল রাতে কালো আকাশের জ্বলন্ত তারার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। এদিকে সকল অনুষ্ঠান শেষ হয়ে যায়। অতিথি সবাই খাওয়া দাওয়া শেষ করে চলে যায়। সবার চলে যাওয়ার পর চৌধুরী বাড়ির সবাই খাবার খেতে বসেন। তখন শরীফুল চৌধুরী বলেন, কি ব্যাপার, সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু রাহুলকে দেখতে পাচ্ছি না। আজকে অনুষ্ঠানেও ছিল না, রাহুল কোথায়? ছাদে আছে। এত রাতে ছাদে রাহুল একা একা কি করে? চাকর মানুষ, এছাড়া কি করবে? কি ব্যাপার, কি হয়েছে? তোমরা এমন করে কথা বলছো কেন? তোমার গুণধর মেয়েকে জিজ্ঞেস করো, তোমার মেয়ে ভালো করে বলতে পারবে। সে ছোটবেলা থেকে ছেলেটার সাথে খারাপ ব্যবহার করে আসছে। কি ব্যাপার উর্মি, আমি কি শুনছি এসব? বাড়ির চাকরকে নিয়ে এত আদিক্ষেতা না দেখানোই ভালো বাবা। রাহুল এই বাড়ির চাকর না, সেটা অনেক আগেই ভালো করে তোমায় বলে দিয়েছি উর্মি। এখন বলো আজকে কি হয়েছে? আমার কাপড় লন্ড্রি থেকে সময় মতো নিয়ে আসেনি, তাই কয়েকটা দিয়েছি। তোর কি কোনো লজ্জা শরম কিছু নেই নাকি? ছেলেটা তোর থেকে 6 বছরের বড়, তারপরও ওর গায়ে হাত তুলিস তুই। এত কিছুর পরও ছেলেটা কিছুই বলে না তোকে? সামান্য একটা চাকরের জন্য তোমরা আমার সাথে এমন করতেছো? ওর মতো সামান্য চাকরের সাহস হবে কি করে আমায় কিছু বলার? সামান্য চাকর বলছিস কাকে তুই? আজকে যে তুই বোমা, বোমা, হচ্ছেটা কি? কি বলো মা, তুমি কি বলতে চাইছিলে? তুমি এখন আমি বেঁচে এরপরে কি মা? ও কিছু না, তুমি আর সামনে থেকে রাহুলের সাথে খারাপ ব্যবহার করবে না, আর যাতে তোমার নামে কোনো বিচার না আসে সেটা খেয়াল রাখবে উর্মি। শরীফুল চৌধুরী খাবার না খেয়ে উঠে পড়েন। ছাদে গিয়ে দেখতে পেলেন রাহুল আকাশের দিকে মুখ করে শুয়ে আছে। তখন তিনি রাহুলের পাশে গিয়ে বসলেন। রাহুল হয়তো গভীর মনোযোগ দিয়ে আকাশের দিকে তাকিয়েছিল, যার জন্য কারো আসার শব্দ শুনতে পায়নি। তখন শরীফুল চৌধুরী রাহুলকে ধাক্কা দিলেন। রাহুল পাশে তাকিয়ে দেখলো তার ছোট আব্বু। তখন রাহুল বলে, ছোট আব্বু, তুমি কখনো এলে? এই তো মাত্রই আসলাম। কি করছিলি? তারা দেখছিলাম ম্যাডামের এঙ্গেজমেন্টের সবকিছু শেষ হয়ে গেছে। হ্যাঁ, মন খারাপ তোর বাবা? না না ছোট আব্বু, আজকে ঘটনা আমি সব শুনেছি। রাহুল তোর সাথে অনেক দিন ধরে একটা কথা বলার হয়নি রে। কি কথা ছোট আব্বু?
কেউ মনে হচ্ছে আমাদের ক্ষতি করতে চাচ্ছে, আমাদের কোম্পানির সব কিছুর ইনফরমেশন কিভাবে যেন জেনে যাচ্ছে। আমার হাতের কয়েকটা কন্ট্রাক্টও ইতিমধ্যে আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না রে। আর কয়েকদিন পরে উর্মির বিয়েও, সব কিছু মিলে কেমন যেন একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আরে ছোট আব্বু, চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। যাও, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। তুইও চল আমার সাথে, একসাথে খাবার খাবো। কি, তুমি এখনো খাবার খাওনি কেন? তুই খাবার টেবিলে নেই তাই আর খাইনি। আচ্ছা চলো, খাবার খাবে এখন? তারপর শরীফুল চৌধুরী আর রাহুল নিচে এসে খাওয়া শুরু করলেন। খাওয়া দাওয়া শেষ করে যে যার যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে রাহুল রুমে বসে কিছু কাজ করে আর কিছু জিনিস পর্যবেক্ষণ করা শুরু করলো। কিছু সময় পর রাহুলও আবার ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে রাহুল ঘুম থেকে উঠে বাগানে থাকা সকল গাছে পানি নিয়ে ছাদে থাকা গাছগুলোতে পানি দিয়ে নিচে এসে সবার জন্য সকালে নাস্তা তৈরি করছিল। তখন ছোট আম্মু এসে রাহুলকে বলেন, ওই, তোকে সকাল সকাল রান্নাঘরে আসতে মানা করেছি না? আরে ছোট আম্মু, এই একবেলাই তো তোমাদের জন্য নাস্তা তৈরির সুযোগ হয়, আর বাকি সময় তো ম্যাডাম আর ছোট আব্বুর সাথে থাকতে হয়। আর এটা তো আমার ছোটবেলা থেকে করতে করতে অভ্যাসে পরিণত হয়েছে। এটা এখন পরিবর্তন কর, তুই এখন আর আগের রাহুল নেই। তখন শরীফুল চৌধুরী ছোট ভাইয়ের স্ত্রী সুলতানা রহমান নিচে নামতে নামতে বলেন, ভাবি, আপনি যে কি বলেন না, চাকর তো চাকরি থাকবে, ছোট আর বড় কি, সে তো আজীবন চাকরি থাকবে। রাহুল সুলতানা রহমানের কথা শুনে হালকা হাসি মুখে এনে কাজে মনোযোগ দেন। আর ছোট আম্মু সুলতানা রহমানকে উদ্দেশ্য করে বলেন, তুই ঠিকই বলেছিস, অমানুষ তো আর কোনোদিন মানুষ হয় না। অমানুষ কিভাবে মানুষের মূল্য দিবে? ভাবি, তুমি কি কথাটা আমায় বললে? দেখ সুলতানা, তুই কথাটা কিভাবে নিবি সেটা তোর বিষয়, আর আমি কি তোকে মিন করে বলেছি? রাহুল সকলের জন্য নাস্তা রেডি করে টেবিলে সাজিয়ে রাখে। তারপর রাহুল উর্মির জন্য সেদ্ধ ডিম আর চিকেন ব্রেস্ট, টমেটো, শসা ও পেঁয়াজের সঙ্গে পিপার যোগ করে উর্মির জন্য সালাদ তৈরি করে উর্মির রুমের সামনে গিয়ে দরজা কড়া নাড়ে। তখন উর্মি এসে দরজা খুলে দিল। ম্যাডাম, আপনার খাবার। রেখে যা। ম্যাডাম, আজকে কি কোথাও যাবেন? কেন? আসলে ম্যাডাম, ছোট আব্বুকে নিয়ে একটু অফিসে যেতাম। চাকরের বাচ্চা, তুই অফিসে গিয়ে কি করবি? পড়ালেখা তো আর অ আও জানিস না, আর তুই অফিসে যাবি? এই জুতোগুলো পলিশ করে নিয়ে আয়, আমি 11টার দিকে বের হব। 11টার আগে যেন তোকে গাড়ির কাছে দেখতে পাই। যদি 1-2 সেকেন্ড লেট হয় তাহলে তোর কপালে কিন্তু দুঃখ আছে। আচ্ছা ম্যাডাম। জুতাগুলো নিয়ে নিচে এসে আমি পালিশ করতে লাগলাম। জুতা পালিশ হয়ে গেলে আমি ম্যাডামের দরজার সামনে রেখে আসলাম। আমি নিচে এসে সবার এটো প্লেটগুলো ধুয়ে সাজিয়ে রান্নাঘর থেকে আমার রুমে এসে গোসল করে নিলাম। তারপর সকাল 10টায় ছোট আব্বুকে নিয়ে বের হলাম অফিসের উদ্দেশ্যে। 10টা 30-এ ছোট আব্বুকে অফিসে নামিয়ে দিয়ে আমি 11টার আগেই বাসায় প্রবেশ করি। আমি গাড়িতে বসে ম্যাডামের জন্য অপেক্ষা করতে থাকি। কিছুক্ষণ পর দেখলাম ম্যাডাম আসছেন। গাড়ি থেকে বের হয়ে পিছনে দরজা খুলে দিলাম। ম্যাডাম গিয়ে সিটে বসলো। আমি দরজা লাগিয়ে ড্রাইভিং সিটে বসে ম্যাডামকে বললাম, ম্যাডাম কোথায় যাব? এই, শপিং মলে যাব। আচ্ছা ম্যাডাম। আমি গাড়ি চালানো শুরু করলাম। কিছুক্ষণ পর আমি শপিং মলের সামনে এসে দেখলাম ম্যাডামের বান্ধবীরা দাঁড়িয়ে আছে। আমি গাড়ি থামিয়ে গাড়ি থেকে বের হয়ে গাড়ির দরজা খুলে ম্যাডামকে বললাম, ম্যাডাম চলে আসছি, আপনি নামতে পারেন। গাড়ি পার্কিং করে বসে থাকবি, আর আমি কল দিলে চলে আসবি। আর এই নে 50 টাকা, দুপুরে খাবার খেয়ে নিবি। হাসি মুখে টাকাটা নিয়ে আমি মাথা নাড়ালাম। তারপর ম্যাডাম তার বান্ধবীদেরকে নিয়ে চলে যান শপিং মলের ভিতরে। আমি গাড়িতে বসে রইলাম, ভালো লাগছিল না। তখন গাড়ি থেকে বের হয়ে আশেপাশে একটু হাঁটাহাঁটি করছিলাম। তখন দেখতে পেলাম একজন ভদ্রমহিলা তার ছেলেকে নিয়ে রাস্তা পার হতে পারছেন না। আমি তখন তাদের রাস্তা পার করিয়ে দিয়ে আসছিলাম। তখনই ম্যাডাম ফোন দিলেন। হ্যালো ম্যাডাম। চতুর্থ তলায় তাড়াতাড়ি আয় তো একটু। শপিং মলের 4র্থ তলায় গিয়ে দেখতে পেলাম কয়েকটা ছেলে মিলে ম্যাডাম আর তার বান্ধবীদের সাথে কি যেন কথা বলছে। তবে তাদের কথা বলার ধরনগুলো সুবিধার মনে হচ্ছিল না। কি রে, এখানে কি সমস্যা? কিছু না, তুই যা এখান থেকে, কোনো সমস্যা নেই। আচ্ছা ম্যাডাম চলুন। এখানে কোনো সমস্যা নেই? এইখানে একদম চালাকি করার চেষ্টা করবি না, তা না হলে এগুলো দেখছিস
ভাই আমি কি করলাম? আমি তোমাদের জিজ্ঞেস করলাম সমস্যা কি, তোমরা বললে কোনো সমস্যা নেই, তাই তো আমি এদের নিয়ে চলে যাচ্ছি। আমরা তোকে যেতে বলেছি, তবে এই মা। আর কোনো কথা বলার সুযোগ দিলাম না, সোজা মুখ বরাবর একটা ছক্কা হাঁকিয়ে দিলাম। আর ছেলেটা বাউন্ডারির বাইরে, তারপর সব কয়টাকে মারা শুরু করলাম। হঠাৎ কেউ আমার পেটের পাশে ছুরি দিয়ে আঘাত করে। আমি পিছনে তাকিয়ে দেখলাম ওই ছেলেটা আমি। তখন ছেলেটার দিকে এগিয়ে যাব, তখন ছেলেগুলো দৌড়ে পালিয়ে যায়। তারপর আমি আমার শার্ট খুলে আঘাত পাওয়া জায়গা বেঁধে নিলাম। তারপর ম্যাডামকে বললাম, চলুন ম্যাডাম বাসায় যাওয়া যাক তাহলে। কিন্তু তোর তো ছুরি লেগেছে আর রক্ত পড়ছে। আরে ম্যাডাম, এটা কিছু না, আমাদের মতো চাকরের জন্য এইগুলো কিছুই না। এই আঘাতের চেয়ে আরো অনেক বড় বড় আঘাত পেয়েছি। আর রইল রক্তের কথা, রক্ত তো ছোট থেকে অনেক ঝরেছে, এখনো না হয় আরো কিছু ঝরুক, আমি মারা যাব না এত সহজে, আপনি চিন্তা করবেন না। চলুন ম্যাডাম এখন। বেশি কথা না বলে হসপিটালে চল, তুই না হলে তোর জন্য আমার কথা শুনতে হবে। চিন্তা করবেন না, আমার কিছু হবে না। তারপর উর্মিরা সামনের রাহুল পিছনে, কিন্তু বারবার উর্মি পিছনে তাকাচ্ছে। হঠাৎ করে পেছনে কিছু পড়ে যাওয়ার শব্দে উর্মি আর ওর বান্ধবীরা পেছনে তাকিয়ে দেখলো রাহুল মাটিতে পড়ে আছে। তারপর ধরাধরি করে রাহুলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর এদিকে উর্মি ফোন দিয়ে তার বাবাকে সবকিছু খুলে বলে। তখন তার বাবা বলেন তিনি এখনই আসছেন। এদিকে রাহুলের অপারেশন চলছে ভিতরে। ডাক্তাররা অনেক সাবধানে অপারেশন করছেন, রাহুলের কোনো ভুল হলেই যা কিছু হতে পারে। 3 ঘন্টা পর ডাক্তার বের হন অপারেশন থিয়েটার থেকে। তবে ডাক্তারের চেহারা কালো হয়ে আছে। এর মাঝে উর্মির বাবা মা, দাদিমা, চাচা চাচি বলেন। তখন শরীফুল চৌধুরী বলেন, ডাক্তার রাহুল কেমন আছে এখন? ডাক্তার তার চেম্বারে চলে যান। আর তখন শরীফুল চৌধুরী উর্মিকে বলেন, ডাক্তার চুপ, কোনো কথা বলছে না। এবার সবার মুখটা কালো হয়ে যাচ্ছে। আর উর্মিও টেনশন হচ্ছে, কিন্তু উর্মি বুঝতে পারছে না যে পেটের পাশে আঘাতের জন্য কি এমন হলো ডাক্তারের মুখ কেমন কালো, আর ডাক্তার চুপ হয়ে আছে, কোনো কথা বলছে না। তখন উর্মির চাচা শফিক চৌধুরী বলেন, কি হলো ডাক্তার, আপনি কোনো কথা বলছেন না যে? বলুন না, রাহুলের অবস্থা কেমন? ছেলেটা ভালো আছে তো? দেখুন, আমি আপনাদের আগে বলেছিলাম যে আচ্ছা, আমরা আপনার চেম্বারে গিয়ে কথা বলি। আপনি চেম্বারে যান, আমরা আসছি। বলছে না। তখন উর্মির চাচা শফিক চৌধুরী বলেন, উর্মি, তুই বাসায় চলে যা। কেন? আর তোমরা ডাক্তারকে এখানে কিছু বলতে মানা করলে কেন? তোমরা কি লুকাতে চাচ্ছ আমার থেকে? সামান্য একটা বাড়ির চাকরের জন্য তোমরা এত চিন্তা করছো কেন? আর ও মরে গেলেই বা কি? কি ব্যাপার বলো তো? তোমরা কি লুকানোর চেষ্টা করছো বলো তো? আমি এখানে থাকি আর উর্মি বরং বাসায় চলে যাক। ভাবি কি বললো তোমায় শুনতে পাওনি তুমি? উর্মিকে নিয়ে বাসায় যাও। উর্মি আর চাচি সুলতানা রহমান চলে যান হাসপাতাল থেকে। তারপর সবাই মিলে ডাক্তারের চেম্বারে যান। তখন ডাক্তারের কথা শুনে সবার মুখ কালো হয়ে গেল। 7 দিন পরে সবাই রাহুলকে নিয়ে বাসায় ফিরে আসে। রাহুলের পুরোপুরি সুস্থ হতে আরো 3 দিন সময় লাগে। এখন রাহুল পুরোপুরি সুস্থ। রাহুল আগের মতো বাসার সব কাজ করে। রাহুল একদিন তার রুমে বসে বিসিএস এর জন্য পড়াশোনা করছিল। তখনই উর্মি রাহুলের দরজায় কড়া নাড়ে। তখন রাহুল বইগুলো লুকিয়ে রেখে দরজা খুলে দিল। তখন উর্মি রাহুলের রুমে ঢুকে রাহুলকে বলে, শোন, আজকে বিকেলে আমি ফুফুদের গ্রামে যাব আর সেখানে কয়েকদিন থাকবো, তাই তুই তোর কিছু কাপড় সাথে করে নিয়ে নিস। ম্যাডাম, কারণটা কি জানতে পারি? তোর জানার দরকার নেই। উর্মি চলে যায় রাহুলের রুম থেকে। রাহুল দুপুরের খাবার খেয়ে নিজের রুমে এসে কাপড়গুলি গুছিয়ে নিল। তারপর ঘুমিয়ে পড়ে। 3:50 শেষে রাহুল ঘুম থেকে উঠে রেডি হয়ে নেয়। তারপর ছোট আম্মু নাদিমার চাচিকে বলে রাহুল বাসা থেকে বের হয়ে গাড়িতে গিয়ে উর্মির জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর উর্মি একটা ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়ে আসে। রাহুল গাড়ির দরজা খুলে দিয়ে ব্যাগটা পেছনের ডিকিতে রাখে। তারপর রাহুল গাড়ি চালানো শুরু করলো। উর্মির ফুপুর বাসা উর্মিদের বাসা থেকে 60 কিলোমিটার দূরে। মাঝ রাস্তায় আসার পর রাহুল উর্মিকে বলে, ম্যাডাম, একটা কথা আপনাকে কয়েকদিন ধরে বলবো বলে ভাবছি। কি কথা? ম্যাডাম, জয় স্যারকে আপনি কতটুকু ভালোবাসেন? হঠাৎ এই প্রশ্ন কেন? ম্যাডাম বলেন না। নিজের চেয়েও বেশি ভালোবাসি। আর আপনার মা বাবাকে? হ্যাঁ, তাদেরও ভালোবাসি। কতটুকু? আচ্ছা, এখন যদি ছোট আব্বু আর ছোট আম্মু জয় ভাইয়ার সাথে আপনার বিয়ে ক্যান্সেল করে দেয়, তাহলে আপনি কি করবেন? হোয়াট? কি বললি তুই? আরে ম্যাডাম, রাগেন কেন? তো কি করব? তুই কি বলছিস সেগুলো? আরে ম্যাডাম,
আমি জানতে চাইছি, এমন একটা পরিস্থিতি তৈরি হলো, আপনি জয় স্যারকে বা আপনার বাবা আর মাকে বেছে নিতে হবে, তখন আপনি কাকে বেছে নেবেন? আমি কিন্তু তোর কোনো কথাই বুঝতে পারছি না কিন্তু। আরে বলুন না। সেটা না হয় পরিস্থিতি তৈরি হলে দেখা যাবে। তুই এখন চুপচাপ গাড়ি চালাতো। গ্রামে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়। গ্রামে প্রবেশ করে কিছু দূর আসার পর গ্রামের কয়েকজন বখাতে এসে রাহুলের গাড়ির সামনে দাঁড়ায় আর ছেলেগুলো বলা শুরু করে, তোদের কাছে যা আছে সবকিছু বের কর, না হলে কিন্তু তোদের এখানে মেরে দেব। ম্যাডাম, এদের খিদে পেয়েছে মনে হয়, মিষ্টিগুলো ওদের দিয়ে দেন। ওই, আমাদের খিদে লাগছে তোকে কে বলছে? বারে, আপনারা না এইমাত্র বললেন আপনাদের খিদে রাখছে, তাই তো বললাম মিষ্টিগুলো দিয়ে দিতে। আমরা আবার কখন বললাম? ওই রাহুল, তুই এই ফকিরের বাচ্চার সাথে কি কথা বলছিস? ফুফাকে একটা কল দিলে সবকিছু হাওয়া হয়ে যাবে। কি বললি তুই আমাদের? আর তোর কোন বাপকে কল দিবি? দে, আমরা এখানেই আছি। ঠিক বললি তুই? হ্যাঁ। সাহস থাকলে গাড়ির সামনে থেকে সর, আমিও গাড়ি থেকে নেমে তোদের মজা দেখাচ্ছি। সাহস থাকলে বের হয়ে আয়। ওরা গাড়ির সামনে থেকে সরে যাওয়া মাত্রই আমি দরজা হালকা খুলে ওদের দিকে ঝুঁকে বাম পা গিয়ারে রেখে চাপ দিলাম। ওরা বোঝার আগেই আমরা গাড়ি নিয়ে পকার পার। কিছুক্ষণ পর ফুপুদের বাসায় এসে পৌঁছে গেলাম। তারপর ম্যাডামের ব্যাগ, আমার ব্যাগ আর বাকি ব্যাগগুলো সাথে নিয়ে ফুপুর বাসায় প্রবেশ করলাম। ফুপু ফুপা সবার সাথে কথা বলে আমি ম্যাডামের থাকার রুমে রেখে আমি আমার রুমে এসে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে নিলাম। তারপর বিছানায় শুয়ে পড়লাম। হঠাৎ কারো ধাক্কাধাক্কির কারণে ঘুমটা ভেঙে গেল। আমি তাকিয়ে দেখলাম ফুপুর শেখ ফাজিল মাইয়া সুমি। আমি কেন ওরে ফাজিল বললাম সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। সুমি এবার ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ে। তখন সুমি বলে, ও মোর পরাণের স্বামী, ঘুম থেকে উঠুন তো। এই ফাজিল, কি বলিস এসব? তুই কি ভালো হবি না কখনো? আমি তো ভালো না, ভালো লইয়াই থাইকো। বল, কি জন্য আসছিস তুই এখানে? খাবার টেবিলে সবাই অপেক্ষা করছে তোমার জন্য। কেন? কয়টা বাজে ঘড়ির দিকে তাকিয়ে দেখেন। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 10:30 বাজে। তখন বললাম, খাওয়া দাওয়া শেষ সবার? না, আপনার জন্য অপেক্ষা করছে। উঠে আমি নিচে চলে এলাম। নিচে এসে দেখলাম সবাই বসে আছে। তখন ফুফা আমায় বলেন, কি জনাব রাহুল সাহেব? এই তো ফুফা, ভালো, তুমি কেমন আছো? টেনশনে ছিলাম, তবে এখন টেনশন ফ্রি আছি। কোনো টেনশনের চিন্তা নাই, আমি আছি তো। সেটাই তো বর্ষার জায়গা। আচ্ছা বুঝলাম, তোমরা সবাই এই ছোট লোকটাকে নিয়ে এত আদিক্ষেতা করছো কেন? টেবিল থেকে খাবারের প্লেট নিয়ে আমি সবাই বসে টিভি দেখে খাওয়া শুরু করলাম। ম্যাডামের কোনো কথার উত্তর দিলাম না। উত্তর দিলেই চেঁচামেচি শুরু করবে। কিছুক্ষণ পর আমার পাশে তাকিয়ে দেখলাম সুমিও আমার পাশে এসে বসছে। আমি সুমির দিকে একবার তাকিয়ে আবার খাবার খাওয়াতে মনোযোগ দিলাম। তখন উর্মি ম্যাডাম সুমিকে বলেন, কিরে সুমি, তুই খাবার টেবিল ছেড়ে ওই ছোট লোকটার সাথে গিয়ে খাবার খাচ্ছিস কেন? আপু, আমার ইচ্ছে করছে তাই। ফুফা, তোমরা সুমিকে কিছু বলছো না যে? কি বলবো? ওই ছোট লোকটার সাথে বসে খাবার খাচ্ছে আর তোমরা কিছু বলছো না যে? দেখো উর্মিমা, সুমি এখন প্রাপ্তবয়স্ক একটা মেয়ে। ও ওর নিজের বুঝটা এখন বুঝতে পারছে। কার সাথে চলাফেরা করলে ভালো হবে আর কার সাথে চলাফেরা করলে খারাপ হবে সেটা ও নিজেই বুঝতে পারে। তাই বলে উর্মি, এসব কথা বাদ দে, তুই খাবার খেয়ে নে। রাহুল বাবা, তোর কি কিছু লাগবে? না ফুপু। আরে মা, আর একটু খাবার দাও। দেখছো না আগের থেকে কেমন যেন শুকিয়ে গেছে। ওই ফাজিল, আমি শুকিয়ে গেছি কোথায়? দেখছিস না মোটা হয়ে গেছি? হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি। তুই দেখতে পাবি? তুই তো আস্ত একটা ফাজিল। তুই একটা ফাজিল। খাবার খা চুপচাপ। এইদিকে উর্মি রাগে ফুসছে। ভেবেছিল সে এখানে রাহুলকে এনে ইচ্ছে মতো অপমান করবে, কিন্তু এখানে তার উল্টো সবাই রাহুলকে নিয়ে কথা বলছে। উর্মি খাওয়া শেষ করে তার রুমে চলে যায়। এদিকে রাহুল খাবার খেয়ে যেই তার রুমে যাবে, তখন ফুপা রাহুলের সামনে এসে বলেন, আর কত অপমান সহ্য করবি তুই রাহুল? চাকরের আবার মান অপমান? এই তো আর কয়েকটা দিন, তারপর ম্যাডাম তো ওনার স্বামীর বাড়ি চলে যাবেন। সত্যি কথাটা বলে দে না,
এবার উর্মিকে তাহলে তোর সাথে অত্যন্ত খারাপ ব্যবহার আর করবে না। সেটা আমি চলে যাওয়ার কয়েকটা দিন আগে ওনাকে বলবো। তুই চলে যাওয়ার কয়েকটা দিন মানে? আরে ও কিছু না, তোমরা টেনশন করো না, আমায় নিয়ে যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। কালকে তুমি আমায় নিয়ে কলেজে যাবে? পারবো না। ও বাবা, ও মা, বলো না আমায় নিয়ে কালকে কলেজে যেতে। আর নাটক করতে হবে না। আচ্ছা নিয়ে যাব, কিন্তু কিন্তু কি রে রাহুল? ম্যাডাম, এ নিয়ে চিন্তা করতে হবে না, আমি উর্মিকে বুঝিয়ে বলবো, তাহলে উর্মি বুঝবে। আচ্ছা, গুড নাইট। পরের দিন সকালে রাহুলের ঘুম ভাঙে কারো গরম নিঃশ্বাসে। তখন রাহুল তাকিয়ে দেখে সুমি তার খুব কাছে। এটা দেখে রাহুল এক লাফে বিছানা ছেড়ে মাটিতে গিয়ে পড়ে। তখন সুমি বলে, এটা কি হলো? তুই কি করছিলি? এটা একটু মিষ্টি খাওয়ার জন্য আসছিলাম। মিষ্টি খাবি তো আমার কাছে কি? মা, তুমি তো মিষ্টি বয়, তাই তো তোমার কাছে মিষ্টি খাওয়ার জন্য আসছি। তুই কি রুম থেকে যাবি না আমি চলে যাব? নাটক করে লাভ নেই, তোমরা 1 সপ্তাহ আমাদের এখানে থাকবে। জীবনেও না। বেশি কথা না বলে রেডি হয়ে নাও, একটু পরে কলেজে যেতে হবে। এত সকালে? আমাদের ক্লাস 9টায় শুরু, আর এখন 7:50 বাজে। আচ্ছা তুই যা, আমি নিচে আসছি। আচ্ছা, ওইটা কি তোমার ডান পাশে? রাহুল তার ডান পাশে তাকাতেই সুমি রাহুলের বাম গালে একটা চুমু দিয়ে দৌড়ে পালিয়ে যায়। রাহুল কি বলবে বুঝতে পারছে না। তারপর রাহুল ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে যায়। বাথরুম থেকে ফ্রেশ হয়ে নিচে গিয়ে সকালের নাস্তা করে সুমির জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সুমি চলে আসে। তখন রাহুল আর সুমি বের হয় বাসা থেকে। রাহুল যেই গাড়িতে গিয়ে বসবে তখনই সুমি বলে, ওইদিকে কোথায় যাচ্ছ? কেন, গাড়িতে যাবি না? না। তাহলে হেঁটে যাবি কি? না। তাহলে কলেজে যাবি কিসে করে? বাইকে করে যাব। বাইক পাবি কোথায়? আর আমি তো বাইক চালাতে পারি না। মিথ্যা বলবে না, আমি জানি তুমি বাইক চালাতে পারো, আর বাইক গ্যারেজে আছে, নিয়ে আসো গিয়ে। গাড়ি থাকতে বাইক কেন? আমার ইচ্ছে তাই। আমি পারবো না। পারবে না তো তুমি? না। মা বাবা কোথায় তোমরা? এই চুপ, যাচ্ছি আমি। চাবি কই? বাইকে আছে। তারপর গ্যারেজে গিয়ে দেখতে পেলাম একটা নতুন বাইক, অ্যাপাচি RTR 164V। তারপর বাইক স্টার্ট দিয়ে আমি গেটের সামনে এসে দাঁড়ালাম। সুমি এসে পিছনে বসলো। তখন আমি বললাম, এই নতুন বাইক কার জন্য কিনে আনা হয়েছে? তোমার জন্য। আমার জন্য মানে? যেদিন আমি শুনলাম তুমি আর উর্মি আপু আমাদের বাসায় আসবে আর 1 সপ্তাহ থাকবে, তখনই আমি প্ল্যান করে বাবাকে বলে বাইক কিনে নিয়ে আসলাম। আর তুমি এভাবে আমায় নিয়ে প্রত্যেক দিন কলেজে নিয়ে যাবে। বাহ, দেখি স্বর্গে গেলেও ধান ভাঙবে। তুমি কি বললে এক্ষুনি? কিছু না। এই বলে আমি বাইক চালানো শুরু করলাম। কিছু দূর আসার পর সুমি আমায় জড়িয়ে ধরলো শক্ত করে। আমার কেন যেন অস্বস্তি হচ্ছিল। আমি তখন বাইক রাস্তার পাশে দাঁড় করালাম। কি হলো? তুই এভাবে আমায় জড়িয়ে ধরেছিস কেন? আমার ভয় করে তাই। ভয় যখন করে তাহলে বাইকে আসার জন্য পাগল হয়েছিলি কেন? সাথে তুমি আছো তাই। তুই যদি এভাবে জড়িয়ে ধরিস তাহলে আর বাইক চালাবো না, আর তোর কলেজ মিস হয়ে যাবে। তাহলে তো তোমার সাথে আরো সময় কাটাতে পারবো ভালো করে। কি বলো তুমি? দেখ বোন, তুই এসব কেন করছিস বলতো? কি বললি? তুই আমাকে তুই করে বলছিস কেন? আমি তোর কোন সম্পর্কের বইন লাগি? কেন ফুফাতো বোন? তুই তো আর নিজের ফুফাতো ভাই না, আর এখন ফুফাতো ভাই বোনের মাঝে এসব হয়। কি সব হয়? প্রেম, ভালোবাসা, বিয়ে বা। চুপ কর, আমি নিয়ে যাচ্ছি তোকে। এই বলে রাহুল গাড়ি চালানো শুরু করে আর মনে মনে বলে, সুমি যা চাইছে সেটা কখনো সম্ভব না। আমার মতো চাকরের সাথে তার কখনো যায় না। আর তাছাড়া আমার এমন ছন্নছাড়া জীবনের সাথে সুমিকে জড়ানো ঠিক হবে না। যেই পরিবারের সবাই আমায় এত ভালোবাসে তাদের সাথে এমন বেইমানি আমি কখনো করব না। তার চেয়ে বরং সুমিকে বুঝিয়ে বললে সে ঠিকই বুঝবে। রাহুল এসব ভাবতে সুমির কলেজের সামনে এসে পৌঁছে যায়। তারপর সুমি রাহুলের হাত ধরে কলেজে ক্যাম্পাসে ঢুকে সুমি তার বান্ধবীদের সাথে রাহুলের পরিচয় করিয়ে দেয়। হ্যালো গাইস, মিট মাই বয়ফ্রেন্ড রাহুল। সুমির বন্ধু আর বান্ধবীরা রাহুলের সাথে এসে পরিচিত হয়ে নেয়। এদিকে রাহুল তো সুমির কথা শুনে পুরোই অবাক হয়ে গেছে, আর সুমির বন্ধু বান্ধবীরা রাহুলকে দুলাভাই ডাকা শুরু করেছে। তখন রাহুল বলে, আপুরা, তোমাদের কোথাও ভুল হচ্ছে। আর সুমি তোমাদের যা বলেছে সেটা মিথ্যা। আমি হচ্ছি তোমাদের মামার বাসার সামান্য একজন চাকর। রাহুলের কথা শুনে সুমির বান্ধবীদের মুখ হা হয়ে গেল। তখন
সুমি রাহুলের দিকে একবার রাগী চোখে তাকিয়ে বলে, তুমি মামাদের বাসার চাকর কে বলেছে? মামারা সবাই তোমায় তাদের ছেলে মনে করে, আর চাকর হয়েছে তো কি হয়েছে? তুমি তো আর চুরি করছো না, তুমি নিজে পরিশ্রম করে টাকা উপার্জন করছো। আর সবচেয়ে বড় কথা হলো কোনো কাজে ছোট নয়। আর রইলো চাকর বলে তুমি মনে করছো তোমার পরিবারের সবাই তোমায় আমার থেকে দূরে সরিয়ে দিবে? তুমি যদি এটা ভেবে থাকো তাহলে ভুল ভাবছো। আমার বাবা মা জানে তোমার আর আমার ব্যাপারে। মানে? বাবা আর মা সব জানে। আমি বাবা আর মাকে সবকিছু খুলে বলেছি। সবকিছু জানার পরও ফুপা আর ফুপু কিছু বলেনি? না। কিন্তু সামান্য একজন চাকরের সাথে? উফ, তুমি বারবার নিজেকে চাকর বলছো কেন? তোমায় আমরা কেউ চাকর বলেছি কখনো? এর মাঝেই ক্লাসের বেল বেজে যায়। সুমি আর তার বন্ধু বান্ধবীরা চলে যায়। রাহুল গিয়ে বাইকে বসে সুমির কথাগুলো ভাবছে। এভাবে কেটে যায় কয়েক ঘন্টা। সুমি ক্লাস শেষ করে চলে আসে আর রাহুল ভেবেচিন্তে কিছু সিদ্ধান্ত নিয়ে নেয়। তখন রাহুল বাইক স্টার্ট দিল। কিছু দূর আসার পর রাহুল বলে, বলো কি কথা? মনে মনে বললাম, আরে গাধা বলে দে না, আমি যে কথাটা এতদিন ধরে শুনতে চাইছি। রাহুল আরো কিছু কথা বলতে যাবে, তার আগেই ফোন বেজে ওঠে। রাহুল ফোন রিসিভ করে কিছু বলতে যাবে, তার আগে ও পাশ থেকে যা শুনলো তাতে রাহুলের হাত থেকে ফোন মাটিতে পড়ে গেল। তখন সুমি বলে, কি হলো, বসে পড়লে যে? ম্যাডাম কল দিয়েছিল। আর কি? এখন বাসায় না গেলে আমার অবস্থা খারাপ করে দিবে বলেছে। আরে আপু কিছু করবে না, তোমায় ভয় দেখাচ্ছে আপু। না, লেট করা যাবে না। ম্যাডাম রেগে আছে অনেক। তুই বাইকে উঠে পড়। বাসায় গিয়ে আগে ম্যাডামের মেজাজ ঠান্ডা করতে হবে, তা না হলে ম্যাডাম আমার অবস্থা খারাপ করে দিবে। তুমি না বললে আমায় কি বলবে? বেঁচে থাকলে পরে বলবো। তুই তাড়াতাড়ি করে বাইকে ওঠ। উঠছি। সুমি মন খারাপ করে বাইকে উঠে পড়ে। রাহুল বাইক চালাতে শুরু করে। কিছুক্ষণ পর রাহুল বাসায় এসে পৌঁছে যায়। সুমিকে নামিয়ে দিয়ে রাহুল বাইকে গ্যারেজে রেখে সোজা উর্মির দরজার সামনে গিয়ে কড়া নাড়ে। তখন উর্মি বলে, ভেতরে আয়। আমি ভিতরে ঢুকতে ম্যাডাম আমার সামনে এসে আমার গালে তার হাত দিয়ে 2 বার মালিশ করে দিল। সাথে সাথে 2 হাত দিয়ে আমি আমার গালটা চেপে ধরি। এত জোরে মেরেছে, গালে ব্যথা করছে। আমি আমার হাত দেখলাম, রক্ত লেগে আছে। আমার আর বুঝতে বাকি রইল না ম্যাডামের থাপ্পড়টা এতটা জোরেই মেরেছে যার জন্য আমার ঠোঁট কেটে রক্ত পড়ছে। তখন ম্যাডাম রাগী কণ্ঠে আমায় বলে, তোকে এখানে কেন নিয়ে আসছি আমি? মাথা নিচু করে বললাম, ম্যাডাম আপনার সাথে থাকার জন্য। তাহলে তুই কি করেছিস? আসলে ম্যাডাম ফুপু আর ফুপা আমায় বললো যাওয়ার জন্য, তাই। তোরে আমি কি বললাম আমার মুখের উপর কখনো কথা বলবি না? তাহলে তুই আমার মুখে মুখে তর্ক কেন করছিস? ম্যাডাম ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। যা গাড়িতে গিয়ে বস, আমি আসছি। আর শোন, আর যদি এমন ভুল করছিস তাহলে তোর কি হাল করব সেটা আমি নিজেও জানি না। আমি গাড়ির কাছে চলে এলাম। এইদিকে মাথাটাও ঘুরছে। কত জোরে মেরেছে থাপ্পড়টা। কিছুক্ষণ পর উর্মি গাড়িতে এসে বসে। তখন রাহুল বলে, ম্যাডাম কোথায় যাব? তুই গাড়ি চালানো শুরু কর, আমি বললে গাড়ি থামাবি। আচ্ছা ম্যাডাম। রাহুল গাড়ি চালানো শুরু করলো। কিছু দূর যাওয়ার পর উর্মি রাহুলকে একটা বড় শপিং মলের সামনে গাড়ি থামাতে বলে। রাহুল গাড়ি থামিয়ে দরজা খুলে দিল। উর্মি কিছু দূর গিয়ে আবার ফিরে এসে বলে, তুই এখানে থাকবি, আর হ্যাঁ মনে রাখিস ছোট লোকের বাচ্চা, আমার এই গাড়ির দাম অনেক। যদি গাড়ির কিছু হয় তাহলে তোর কপালে শনি আছে। জি ম্যাডাম। উর্মি চলে যায় শপিং মলের ভেতরে। কিছুক্ষণ পর উর্মি একটা ব্যাগ হাতে করে নিয়ে বের হয়। গাড়ির কাছে আসতেই রাহুল দরজা খুলে দিল। উর্মি গিয়ে গাড়িতে বসে রাহুল গাড়ি চালানো শুরু করলো। তখন রাহুল বলল, ম্যাডাম এখন কোথায় যাবেন? ফুফুর বাড়িতে। রাহুল তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য একটা শর্টকাট রাস্তা নিয়ে নিল, যেটা আজকে সুমি দেখিয়ে দিয়েছিল। কলেজে যেতে রাস্তায় যাওয়ার সময় হঠাৎ করে উর্মি রাহুলকে বলে, এই গাড়ি থামা। কেন? আমি হাওয়াই মিঠাই খাবো। ম্যাডাম সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর এই রাস্তা খুব একটা ভালো না। আর একটা কথা বলবি তো আমি তোর গাল লাল করে দিব। চুপচাপ গাড়ি দাঁড় করা। কিন্তু ম্যাডাম। দাঁতে দাঁত চেপে বললাম, গাড়ি থামা বলছি। রাহুল বাধ্য হয়ে গাড়ি দাঁড় করায়। উর্মি তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে হাওয়াই মিঠাইওয়ালার কাছে চলে যায় আর হাওয়াই মিঠাই খাওয়া শুরু করে। রাহুল গাড়ির ভিতরে বসে এক দৃষ্টিতে উর্মির মিঠাই খাওয়া দেখছে। উর্মি পুরো বাচ্চাদের মতো খাচ্ছে। তখনই সেখানে ওই দিনের ছেলেরা চলে আসে। এরা দেখে রাহুল গাড়ি থেকে নেমে উর্মির সামনে গিয়ে দাঁড়ায়। উর্মির তো সেদিকে কোনো খেয়াল নেই, সে তার মতো করে হাওয়াই মিঠাই খেয়েই যাচ্ছে।
তখন ছেলেগুলো শীষ বাজিয়ে বাজিয়ে উর্মির সামনে যায়। ছেলেগুলো উর্মির কাছে যাওয়ার আগে রাহুল উর্মির সামনে চলে আসে। তখন ছেলেগুলো বলে, কিরে, আজকেও কি তুই এই মেয়েকে নিয়ে যেতে পারবি? শুধু শুধু ঝামেলা করছেন কেন? ঝামেলা কোথায়? তুই চলে যা, আমাদের এই মেয়েকে ভালো লাগছে, আমরা এর সাথে আজকে সারা রাত একটু মজা করব। ছেলেগুলোর কথা শুনে উর্মি খাওয়া থামিয়ে দিয়ে ছেলেটার গালে ঠাস ঠাস করে বসিয়ে দিয়ে বলে, ফকিরের বাচ্চা, তুই আমায় নিয়ে এমন কথা বলার সাহস পেলি কি করে? এই বলে এই ছেলেটার গালে শরীরের সমস্ত শক্তি দিয়ে আরো একটা থাপ্পড় বসিয়ে দিলাম। আরেকটা ছেলে যখন এগিয়ে আসবে তখন রাহুল ওই ছেলেকে মারা শুরু করলো। কিছুক্ষণ পর আরো কয়েকজন এসে ওই ছেলেদের সাথে যোগ দিল। রাহুল কোনো উপায় না পেয়ে উর্মিকে নিয়ে দৌড়ানো শুরু করলো। দৌড়াতে দৌড়াতে রাহুলরা আর একটা গ্রামে চলে যায়। ওই গ্রামে গিয়ে রাহুলরা একটা মসজিদে আশ্রয় নেয় আর মসজিদের মুয়াজ্জিনকে সব খুলে বলে। মুয়াজ্জিন সব শুনে রাহুল আর উর্মিকে বসতে বলে। তিনি গ্রামের মুরব্বীদের খবর দিলেন। কিছুক্ষণ পর মুরব্বীরা আসলে রাহুল সবকিছু খুলে বলে আর তাদের সাহায্য চায়। তখন মুরব্বীরা রাহুলদের নিয়ে একটা জায়গায় বসেন। তারপর রাহুল আর উর্মিকে নানান প্রশ্ন জিজ্ঞেস করে। রাহুল সব প্রশ্নের উত্তর সঠিক দিলেও উর্মি সবকিছু উত্তর দেয়নি। রাহুল সবাইকে বলে উর্মি তার স্ত্রী, কারণ রাহুল গ্রামের মুরব্বীদের কথা বলার ধরন আগে থেকে জানত। উর্মি তখন রাহুলকে সাথে মুরব্বীদের ও নানানভাবে কটূক্তি করে। তখন মুরব্বীরা সবাই মিলে কাজী রেখে উর্মি আর রাহুলের বিয়ে করিয়ে দিলেন। বিয়ে শেষ হয়ে গেলে রাহুল আর উর্মিকে তাদের গাড়ি পর্যন্ত এগিয়ে দিল। রাহুল সবাইকে বিদায় দিয়ে গাড়িতে উঠে, সাথে উর্মিও গাড়িতে উঠে। রাহুল গাড়ি চালিয়ে কিছু দূর আসার পর উর্মি রাহুলকে গালি দিয়ে বলে, এই চাকরের বাচ্চা চাকর, তোর সাহস হলো কি করে আমায় তোর বউ বলার? এছাড়া কোনো উপায় ছিল না। আমি সবকিছু ঠিক করে নিয়েছিলাম, কিন্তু আপনি সবকিছু ভেস্তে দিলেন। তুই বাড়ির সামান্য চাকর হয়ে আমায় তোর বউ বলবি, সেটা আমি আবার মেনে নিব? তুই ভাবলি কি করে? ম্যাডাম, আপনি গ্রামের মুরব্বীদের কথার মানে বুঝবেন না, আর মুরব্বীদের কথার উত্তর দিতে পারবেন না, তাই আমি আপনাকে আমার বউ বলেছি। আপনি যদি আমার সাথে তাল মিলিয়ে কথা বলতেন তাহলে আজকে আপনার সাথে আমার বিয়ে কখনো হতো না। আপনার জেদ আর ইগোর জন্য আজকের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি এই বিয়ে মানি না, আর না তোকে আমার স্বামী বলেও মানি। আমি কয়েকদিন পরে তোকে ডিভোর্স দিয়ে দিব। আমারও কোনো ইচ্ছে নেই আপনার মতো পাগলের উন্মাদ মেয়েকে বিয়ে করার। কি বললি ছোট লোকের বাচ্চা? হ্যাঁ, ঠিক বলেছি। আমাকে কি পাগল কুত্তা কামড়াইছে যে আপনাকে আমার বিয়ে করতে হবে? ভাগ্য খারাপ আর পরিস্থিতির জন্য আপনাকে বিয়ে করতে হয়েছে। এবার কিন্তু তুই তোর লিমিট ক্রস করছিস। ও, আপনি এখন আমায় লিমিট ক্রস করছি বলেছেন? সামান্য কয়েকটা কথা বলতে আপনার লিমিট আমি অতিক্রম করে ফেলেছি। আর আপনি যে আমায় ছোটবেলা থেকে অনেক কথা বলেছেন, তাহলে কি আপনি লিমিট ক্রস করেননি? শুনুন ম্যাডাম, মানুষের আসল পরিচয় তার সৌন্দর্য বা টাকা পয়সা নয়। তার আসল পরিচয় হলো তার ব্যবহার, তার চরিত্র দিয়ে। আপনারা বড় লোকরা মানুষকে বিচার করেন টাকা পয়সা দিয়ে, তাই হয়তো কোনো মানুষ আপনাকে ধোকা দিবে সেটা বুঝে উঠতে পারেন না। আপনারা মনে করেন টাকা পয়সা থাকলেই আসল সুখ, কিন্তু ম্যাডাম সেটা সত্যি না। সত্যিটা হলো মানুষের ভালো কাজেই একজন মানুষের আসল শান্তি। আপনি যদি রাতের বেলা ঘুমানোর আগে শুয়ে শুয়ে চিন্তা করেন কালকে কত টাকা ইনকাম করব, কালকে কোথায় কোথায় পার্টি করব, তাহলে হয়তো আপনি ঘুমাতে পারবেন, কিন্তু শান্তির ঘুম ঘুমাতে পারবেন না। আবার আপনি যদি চিন্তা করেন আজকের দিনে আপনি কতজন মানুষের সাথে ভালো ব্যবহার করছেন আর কয়েকজন মানুষকে সাহায্য করেছেন, সেটা মনে হলে আলাদা একটা শান্তি নিজের ভিতর অনুভব করবেন, আর তখনই ঘুমটাও শান্তির হবে। রাহুলের কথাগুলো প্রথমে উর্মি ভালো না লাগলেও পরে কেন জানি রাহুলের বলা কথাগুলো শুনতে ভালো লাগছিল। তখন রাহুল আবার বলে উঠে, ম্যাডাম চিন্তা করবেন না, আজকের বিষয়টা কেউ জানবে না। আর কয়েকদিন পরে আমি ডিভোর্স পেপারে স্বাক্ষর করে আপনাকে দিয়ে দিব। কথা বলতে বলতে রাহুলরা বাসায় চলে আসে। উর্মি গাড়ি থেকে নেমে বাসার ভিতরে চলে যায়। রাহুল গাড়ি পার্কিং করে বাসার ভেতরে প্রবেশ করে। তখন ফুফা বলেন, কোথায় গিয়েছিলি তোরা? ম্যাডাম কি যেন কাজ ছিল, তাই ম্যাডামকে নিয়ে গিয়েছিলাম। সন্ধ্যা পরে কোথাও বের হবে না, গ্রামে সন্ধ্যার পরে কোথাও বের হবে না, গ্রামের পরিবেশ সন্ধ্যার পরেই পাল্টে যায়। আচ্ছা। রাহুল তার রুমে চলে যায়। রাতের খাবার খাওয়ার সময় ফুফু বলেন, উর্মিমা, তোর আমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? না ফুফু, আমার কোনো সমস্যা হচ্ছে না। উর্মিমা, তুই চাইলে কালকে সুমির সাথে সুমির কলেজে যেতে পারিস। তাছাড়া রাহুলও সুমিকে নিয়ে সুমির কলেজে যায়। কলেজে গিয়ে তোরও ভালো লাগবে। তোর ফুফু তো তার কাজ নিয়ে বিজি, আমিও আমার অফিস নিয়ে। তুই একা একা বাসায় থাকিস।
আপু যাবে না আমার কলেজে, তাই না আপু? আমি তোকে কখন বললাম আমি যাব না কলেজে? তুই না কালকে বললি যাবি না আমার কলেজে। তখন ইচ্ছা হয়নি, এখন আমার ইচ্ছে হয়েছে তাই। রাহুল সোফায় বসে টিভি দেখছে আর খাবার খাচ্ছে, আর এইদিকে উর্মি কালকে কলেজে যাবে শুনে সুমির অনেক রাগ হচ্ছে। সুমির রাগ হচ্ছে তার বাবার উপর, তিনি কেন উর্মিকে তাদের সাথে কলেজে যেতে বলেছেন। সুমি মন খারাপ করে খাবার নাড়াচাড়া করছে। তখন সুমির মা বলেন, কি রে সুমি, খাচ্ছিস না কেন? খাচ্ছি তো। সুমি, তুই কোনো কিছু নিয়ে টেনশন করেছিস? আস্তে আস্তে করে বললাম, তুই তো আমার আসল টেনশনের কারণ আপু। কালকে কলেজে গিয়ে যে তুই কি করবি সেটা নিয়ে আমি টেনশনে আছি রে বোন। কি রে, কিছু বলছিস না যে? কালকের বাসের জন্য অপেক্ষা করছি। কিসের বাস? সেটা তুমি বুঝবে না। তারপর খাবার শেষ করে যে যার যার রুমে চলে যায়। রাহুলও তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে রাহুল ঘুম থেকে উঠে সকালে নাস্তা শেষ করে মোবাইলে গেম খেলা শুরু করে। এইদিকে উর্মির আর সুমি সকালে নাস্তা শেষ করে নিজেদের রুমে গিয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। কিছুক্ষণ পর উর্মি আর সুমি রেডি হয়ে নিচে আসে, আর রাহুলের কোন দিকে নজর নেই। রাহুলের নজর শুধু নিজের মোবাইল স্ক্রিনে। তখন সুমি বলে, এই যে হ্যালো। ব্যস্ত আছি এখন, প্লিজ ডিস্টার্ব করবেন না, তাহলে তো খারাপ হয়ে যাবে। চুপচাপ কর, না হলে তোর। রাহুলের কোনো দিকে খেয়াল নেই, সে শুধু তার গেম নিয়ে ব্যস্ত। সুমি কোনো উপায় না পেয়ে তখন রাহুলকে জোরে ধাক্কা মারে। সুমির ধাক্কায় রাহুলের জ্ঞান ফিরে। তখন রাহুল সামনে তাকিয়ে দেখতে পায় উর্মি আর সুমি দাঁড়িয়ে আছে। রাহুল ফোন রেখে তাড়াতাড়ি করে গাড়ির কাছে চলে যায়। রাহুলের পিছন পিছন উর্মি আর সুমি গাড়ির কাছে চলে আসে। রাহুল দরজা খুলে দিলে উর্মি পিছনের সিটে গিয়ে বসে, আর সুমি রাহুলের পাশের সিটে গিয়ে বসে। রাহুল গাড়ি চালানো শুরু করলো। কিছুক্ষণ পর সুমির কলেজে পৌঁছে গেল। সুমি গাড়ি থেকে নেমে উর্মিকে বলে, আপু চল। চল। রাহুলকে উদ্দেশ্য করে বললাম, কি হলো তুমিও আসো? উর্মি ম্যাডামকে দেখে আমি সুমিকে বললাম, না আপনারা যান, আমি এখানে আছি। আর কোনো কিছু দরকার হলে আমাকে বলবেন, আমি পৌঁছে যাব। বললাম না আসার জন্য। না, আপনারা যান। এই সুমি, ওকে এত করে বলছিস কেন? ও চাকর, ও গাড়ির কাছে থাকুক, ওকে কেন ডাকছিস তুই? আপু, ও তোদের চাকর, কিন্তু আমাদের জন্য ও আমাদের অতিথি। তাই অন্তত তুই আমার কলেজে ওকে চাকর বা অন্য কিছু না বললে খুশি হব। আর কলেজের সবাই বাবাকে সম্মান করে, তাই কলেজের সবার সামনে এমন কোনো আচরণ করিস না যার জন্য বাবার সম্মানহানি না হয়। ওর জন্য তোর এত দরদ কিসের? মানুষ হয়ে মানুষের জন্য দরদ থাকাটা কি স্বাভাবিক নয় আপু? দেখ, আমি ওদের কথা শুনে বুঝতে পারলাম এদের যদি থামানো না হয় তাহলে দুই বোনের মাঝে ঝগড়া চুল ছিঁড়াছিঁড়ি হতে পারে। তখন বললাম, আমি গাড়িতে আছি, আপনারা আসুন। আর গাড়িতে গ্যাস নেই, আমি বরং গ্যাস নিয়ে আসি। এই বলে আমি সেখান থেকে চলে এলাম। রাহুল গাড়িতে এসে আবার গেম খেলা শুরু করলো। আর এইদিকে সুমি আর উর্মি ক্যাম্পাসে গিয়ে বসে। সুমি তার বন্ধু আর বান্ধবীদের সাথে উর্মির পরিচয় করিয়ে দিল। তারপর সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে যায়। সকল ক্লাস শেষ করে সুমিরা আবার আড্ডা দেওয়া শুরু করে। কিছুক্ষণ পর সবাই যার যার বাসায় চলে যায়। সুমি আর উর্মি এসে দেখতে পায় রাহুল গেম খেলছে। তখন সুমি রাহুলের হাত থেকে মোবাইল নিয়ে নেয়। হঠাৎ করে কেউ আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নিল। খেলার মাঝে এমনটা করলে বলেন তো কেমনটা লাগে? তা আবার যদি প্রিয় গেমস COD হয় তাহলে তো কোনো কথাই নেই। আমি বিরক্ত নিয়ে তাকালাম পাশে। আমি তখন দেখলাম সুমি আর ম্যাডাম দাঁড়িয়ে আছে। আমি গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি করে গাড়ির দরজা খুলে দিলাম। ওনারা গাড়িতে বসলে আমি আবার গাড়ি চালানো শুরু করলাম। 40 মিনিট পরে সবাই বাসা থেকে এসে পৌঁছে যায়। দুপুরের খাবার খেয়ে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। বিকেলে রাহুলের ঘুম ভাঙলে রাহুল ছাদে গিয়ে দোলনায় শুয়ে পড়ে। রাহুল শুয়ে শুয়ে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। সুমিদের বাসার ছাদে এলেই খারাপ থাকা মনটা নিমিষেই ভালো হয়ে যায়। পাখির কিচিরমিচির শব্দ মানুষের বাসায় ফেরার মতো করে পাখিরাও ফিরে যাচ্ছে তাদের আসল ঠিকানায়। আর সাথে পাখির কিচিরমিচির শব্দ। ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখি দেখে মনে হচ্ছে যেন পাখিদের মিলন মেলা। দল বেঁধে উড়ে এসে বসে গাছের ডালপালায়। গাছের প্রতিটি শাখা প্রশাখা ভরে ওঠে চড়ুই পাখিতে, আর তাদের কিচিরমিচির শব্দে মুখর থাকে গোটা এলাকা। সুমিদের পাশে বিদ্যুৎ কেন্দ্রের বাগানে বিকেল হলে সমাবেশ শত শত চড়ুই পাখির। সারাদিন এই স্থানটি ফাঁকা থাকে, তবে বিকেল হলে শুরু হয় পাখিদের আনাগোনা। ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখি এসে বসতে থাকে পল্লী বিদ্যুৎ সংলগ্ন আশপাশের গাছপালাগুলোতে।
সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত হাজার হাজার পাখি এসে জড়ো হয় এলাকাটিতে। পাখিদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় এক অপূর্ব পরিবেশের সৃষ্টি হয়। তখনই রাহুল কারো ছাদের আসার শব্দ শুনতে পায়। তখন রাহুল তাকিয়ে দেখে সুমি আর উর্মি ছাদে আসছে। রাহুল সেটা দেখেও না দেখার ভান করে শুয়ে পড়ে। শুয়ে শুয়ে পাখিদের আনাগোনা দেখছে। তখন উর্মি সুমিকে বলে, দেখ কেমন করে শুয়ে আছে। ও শুয়ে আছে, তাতে তোর কি আপু? আমরা এখানে আসছি সেটা কি ও চোখে দেখতে পাচ্ছে না? আচ্ছা আপু, এটা কোনো জায়গা হলো? কি আর করবে, কিছুই তো চিনি না। একই অবস্থা। এটা বলে অনন্ত বসে পড়ল। দুজনে চুপচাপ। অনন্ত কিছুক্ষণ পর পর আর চোখে অনন্যার দিকে তাকায়। অনন্ত বুঝতে পারে, তবে কিছু বলে না। হঠাৎ অনন্ত প্রশ্ন করে, আচ্ছা, আপনি পাগলামো করেন কেন? কি করলাম আবার? এই যে আমার সাথে যে ব্যবহার করেন, আবার আমাকে নাকি ভালোবাসেন, এটা কি ঠিক? ভুলের কি আছে, সব ঠিক। ও, একটা কথা বলি। বলো। আচ্ছা, আমরা ফ্রেন্ড হয়ে থাকি? না, আমি তো বিবাহিত। তোমার বিয়ের আগে থেকেই আমি তোমাকে ভালোবাসি। দোষটা তো আমার না, তোমার। তুমি আমাকে না জানিয়ে বিয়ে করেছো। তাই বলে এখনো? হ্যাঁ, এখনো আর সারা জীবন। এটা যদি ও জানতে পারে? আপনি না বললে তো জানতে পারবে না। আপনার বোনকে আমি অনেক ভালোবাসি। জানি আমি, কিন্তু আমি যে আপনাকে অনেক ভালোবাসি। ওকে ওকে ওকে, অনেক হয়েছে, বাদ নেন এসব। ওকে দিলাম। আচ্ছা, এখন উঠি? না, সবে মাত্র বসলাম, এখনই উঠবে কেন? আরেকটু হাঁটি, নতুন জায়গা তো, ভালোই লাগছে। এটা বলে অনন্ত উঠল। ওকে, হাতটা ধরেন। না, আপনি একাই ওঠেন। হাত ধরলেই বউ হয়ে যাব না। তা ঠিক, তো হাতটা ধরেন। অনন্ত হাতটা ধরে তিথি কি উঠল। হাঁটতে হাঁটতে একটু দূরে যেতেই অনন্যার ফোন। অনন্ত তো খুব খুশি যে অনন্যা ফোন করেছে। ফোন ধরার সাথে সাথে ওপাশ থেকে বলল, সরি। না, কোনো সরি টরি চেয়ে কাজ হবে না। আমি তোমায় মাফ করতে পারবো না। তুমি আমাকে ফোন দাওনি। তার জন্য সরি বলিনি। তাহলে? আমি চলে যাচ্ছি। কথাটা শুনে অনন্ত কেমন যেন লাগে। কই যাচ্ছ? কই যাচ্ছ? তোমাকে পুরো ঘটনাটা বলি। আমার সত্যি একটা সম্পর্ক ছিল, ছেলেটা বিদেশে থাকে। তো সে আমাকে বলে তাকে কিছুদিন সময় দিতে হবে, তারপর আমাকে বিদেশে নিয়ে যাবে। এদিকে বাবা মা বিয়ের জন্য অনেক চাপ দেয়, আর তোমাকে সেদিন দেখেই আমার মাথায় একটা প্ল্যান আসে। আর এতদিন যা ছিল সব অভিনয়। আমি এখন এয়ারপোর্টে আছি, একটু পরেই ফ্লাইট। আমি ওকে এত ভালোবাসি যে আমি সবাইকে ছাড়তে বাধ্য। যাই হোক, মাফ করে দিও। আর কখনো কথা হবে না। তুমি কিছু বলবে? কথাটা শুনে অনন্তর কেমন যেন লাগে। অনন্ত দাঁড়িয়ে যায়, কি বলবে বুঝতে পারছে না। কি হলো, কিছু বলবে? সময় নেই আমার। ভালো থেকো। অনন্ত কলটা কেটে দেয় আর ফোনটা রাস্তার পাশে ফেলে দেয়। আয়, কি হয়েছে তোমার? অনন্ত কিছু না বলে রাস্তার উপরে বসে পড়ল। আয়, খারাপ লাগছে? অনন্ত পাথরের মতো হয়ে গেছে। কি হয়েছে বলো না কেন? ও নেই। ও নেই মানে কে নেই? ও নেই, আমাকে রেখে চলে গেছে। কে? অনন্যা। কি? ও তোমাকে রেখে চলে যাবে? কি আবুল তাবুল বলছো? ও একটা ছেলেকে ভালোবাসে। অনন্যার পুরো ঘটনা তিথিকে বলল। কথাটা শুনে তিথিও বসে পড়ল। ওর তো এমন কাজ করার কথা না। অনন্ত চুপ করে আছে, কিন্তু তার চোখ বেয়ে পানি পড়ছে। আচ্ছা দাঁড়াও তো, ওর বাসায় ফোন দিয়ে দেখি। আপনাকে তো বললাম ও পালিয়েছে, ওর বাসায় ফোন দিতে হবে না। ও আচ্ছা, আমি তোকে কম ভালোবাসিনি, আমাকে ছেড়ে চলে গেল কেন? ও যে ভালোবাসিনি সেই জন্য। এখন বাসায় কি বলবো? সত্যি যা তাই বলবে, আর বলবে আমি তোমার বউ হতে চাই। কথাটা শুনে তিথিকে চড় মারে অনন্ত। আর একবার যদি এই বউ বিয়ের কথা আমার সামনে বলেছেন, তাহলে আমি এই জব আর আপনাকে ছেড়েই চলে যাব। তিথি গাল ধরে বসে আছে। চটা বেশ জোরেই মেরেছে। গালটা একদম লাল হয়ে গেছে। মুখের অবস্থা এমন হচ্ছে কান্না করে দিবে। হ্যাঁ, চলেন এখন যাওয়া যাক। আপনি যান, আমার যখন ইচ্ছা যাব আমি। আর আমার পিছু পিছু আপনি থাকবেন না বলে দিলাম।
আচ্ছা। তিথি উঠে দাঁড়ায়। অনন্ত বসেই থাকে আর তিথি সেখান থেকে রাস্তার একপাশে যায়। একটা গাড়ি ঠেকিয়ে উঠতে যাবে, তখনই তিথি ভাবে, ধুর, আমি একটু চড় খেয়ে চলে যাচ্ছি কেন? হাজারটা মারলেও থাকতে হবে। ও যদি এখন কিছু করে বসে, না না, যাওয়া যাবে না। তিথি এটা ভেবে আর গাড়িতে ওঠে না। রাস্তার বিপরীত পাশে দাঁড়িয়ে অনন্তকে ফলো করে। অনন্ত বারবার হাত দিয়ে তার চোখের পানি মুছে যাচ্ছে। আর এদিকে তিথি একটা গাছের আড়ালে দাঁড়িয়ে অনন্তর খেয়াল রাখছে। সন্ধ্যার কিছুক্ষণ পর উঠে আর সেখান থেকে হোটেলে চলে যায়। অনন্ত যেখানে মোবাইলটা ফেলে দিয়েছিল সেখান থেকে মোবাইলটা কুড়িয়ে নিয়ে তিথিও হোটেলে চলে যায়। অনন্ত রুমে এসেই ধপাস করে বিছানায় শুয়ে পড়ে আর পুরনো কথাগুলো ভাবতে থাকে। রাতে সে কোনো খাবার খায়নি, সকালে সে কোনো খাবার খায়নি। খাবার কম অর্ডার করায় কেয়ারটেকার অনন্তদের বস মানে তিথির কাছে যায়। ম্যাডামও? হ্যাঁ বলো। আপনাদের একজন রাতে আর সকালে কিছুই খাচ্ছে না। উনি বলেছেন দুপুরে যাতে খাবার নিয়ে না যায়। উনি কি বাইরে থেকে খেয়ে আসেন? কত নাম্বার রুম? 724। ও। তিথি বুঝতে পারলো অনন্ত তাহলে খাওয়া দাওয়া অফ করে দিয়েছে। আচ্ছা শোনো, দুপুরেও রুমে খাবার দিয়ে আসবে। উনি যে মানা করেছেন। আমি বলেছি দিয়ে আসবে, আর উনি অবশ্যই খাবেন। ওকে ম্যাম। তিথি গেল অনন্ত রুমে। রাতে আর সকালের খাওয়া হয়নি কেন? এমনি খেতে ইচ্ছে করছে না। অনন্ত শুয়েছিল, তিথি আসছে তাও উঠছে না। তিথি এটা দেখে একটু অবাকই হয়। তাই বলে খাবে না? না। আচ্ছা, কয়দিন না খেয়ে থাকবে? না খেয়ে মরে যাব। লাঠি দিয়ে বিছানা থেকে ফেলে দিব। তিথির এমন কথা শুনে শোয়া অবস্থায় অনন্ত অবাক হয়। এই, তুই যদি না খেয়ে মরে যাস, দোষ তো হবে আমার। আমার দায়িত্বে তোদের সবাইকে নিয়ে আসছি, তাই না? ভালোভাবে বললাম, খেয়ে নিস। আর হ্যাঁ, বউ চলে গেছে তো কি হয়েছে? বউয়ের অভাব পড়ছে? হ্যাঁ, আবার কথা বলছি না কিন্তু। শোন, ওর থেকে ভালো মেয়ে তোকে বিয়ে করাবো। লাগবে না, আমি আর বিয়ে করব না। চুপ! মিথ্যা ভালোবাসার মধ্যে এতদিন ছিলি, আর আল্লাহ যা করেছে ভালোর জন্যই করেছে। এখন ওঠো, উঠে অফিস যেতে হবে। আচ্ছা যান, আসছি আমি। আচ্ছা, তুমি মাথা নিচের দিকে ভাবে দিয়ে আছো কেন? কি হয়েছে? কই কিছু না তো। দেখি, তাকাও এদিকে। তিথি বিছানায় গিয়ে অনন্তদের মাথাটা উপরের দিকে তুলল। হায় আল্লাহ, এ কি অবস্থা করেছো? কান্না করতে করতে চোখের 12টা বাজাইছো। অনন্ত উঠে দাঁড়ায়। এ কি বালিশ? এটা একদম ভেজা। এগুলো কি চোখের পানি নাকি হিসু করেছো? কথাটা শুনে অনন্ত মুচকি হাসে। রেডি হয়ে নাও, সময় বেশি নেই। অনন্ত বুঝতে পারে তার মন ভালো করার জন্য তিথি অনেক চেষ্টা করছে। মেয়েটা সত্যিই পাগল। হঠাৎ করে আবার অনন্যার কথা মনে পড়ে যায় অনন্তর। আবার মন খারাপ। সেদিন এভাবেই দিন পার হয়ে যায়। তিথি দরকার ছাড়া অনন্তর সাথে তেমন আর দেখা করে না, তবে খেয়াল রাখে সব সময়। এমন ভাবে খেয়াল রাখে অনন্ত বুঝতেই পারে না। পরদিন সকালবেলা মোবাইলের রিংটোনে অনন্তর ঘুম ভেঙে যায়। অনন্ত উঠে দেখে তার বালিশের নিচেই একটা নতুন ফোন। একটা ফোন বাজছে। অনন্ত হাতে নিয়ে দেখলো তার বাবা ফোন করেছে। অনন্ত তো সেই অবাক, তার সিমটাই মনে হয়। অনন্ত তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে। হ্যালো বাবা। হ্যাঁ, তোর নাম্বার গতদিন অফ ছিল কেন? বাবা ফোন হারাইয়া গেছে। ও আচ্ছা, শোন, কিভাবে যে বলবো তোকে। বাবা জানি আমি, আপনি অনন্যার কথা বলবেন। ও যাওয়ার আগে আমাকে সব বলে গেছে। তোর মা তো তোর জন্য টেনশন করছে অনেক। কই, মায়ের কাছে ফোন দেন তো। এখন ঘুমাচ্ছে। আচ্ছা, তাহলে ডাক দিও না, পরে কথা বলবো। আর হ্যাঁ, আমি ঠিক আছি, কোনো চিন্তা কইরেন না। আচ্ছা, সময় মতো খাওয়া দাওয়া করে নিস। আচ্ছা বাবা। বাবার সাথে কথা বলার পর অনন্ত ভাবে নিশ্চয়ই এটা তিথির কাজ। অনন্ত উঠে তিথির রুমে যাবে, তখনই উঠতে হবে না, আমি জানি আপনি এখন আমার রুমেই যাবেন। তিথির ভিতরে আসতে আসতে বলল, এই ফোন কার? আপনার। আমার ফোন এটা না, আর ফোন লাগবে না। আমার সিম পেয়েছেন কোথায়? সেদিন আপনার এই ফোনটা যেভাবেই হোক আমি সংগ্রহ করি, তারপর দেখি ফোনটা যাতা অবস্থা, আর তাই ভাবলাম আপনাকে একটা গিফট দেই, এই জন্য ফোনটা দিলাম। থ্যাঙ্কস। সিমটা আমি রাখলাম।
আপনি ফোনটা নিয়ে নেন, আমি একটা ফোন কিনে নিব। বন্ধুর গিফট হিসেবে রাখা যায় না? অনন্ত ভাবছে কি নেওয়া যাবে না? ওকে ওকে, পর মানুষেরটা নিতে হবে না। দিন, আমার ফোন আমাকে দিন। না থাক। তিথি এত খুশি হয় যে মনে হয় এখন লাফ দিবে। ম্যাডাম, আমাদের আজকে কয়টা পর্যন্ত ট্রেনিং? 4টা। তার মানে আজ আসতে ভালোই লেট হবে। হ্যাঁ। আচ্ছা আপনি যান, আমি রেডি হয়ে নিচ্ছি। ওকে, তাড়াতাড়ি, কাল কিন্তু লেট করেছো। আজ লেট হবে না। অনন্ত রেডি হয় সবার আগে, বাইরে এসে অপেক্ষা করছে সবার জন্য। সবাই এসেছে কিন্তু তিথি ম্যাম আসছে না। অনন্ত ফোন করলো, ফোনটাও রিসিভ করছে না। সবাই অনন্তকে পাঠিয়ে দিল, কারণ সবাই জানে তার সাথে তিথির বেশি মিল। অনন্ত তিথির রুমের সামনে গিয়ে দেখে ভেতর থেকে দরজা আটকানো। তিথিকে ডাকাডাকি করে কিন্তু কোনো সাড়া শব্দ নেই। কয়েকবার ডাকার পর অনন্ত বুঝতে পারে নিশ্চয়ই কিছু হয়েছে। অনন্ত কয়েকবার দরজার জোরে ধাক্কা দিতেই দরজাটা খুলে যায়। ভেতরে প্রবেশ করে দেখে তিথি মেঝেতে অজ্ঞান হয়ে শুয়ে আছে। অনন্ত তাড়াতাড়ি পানি নিয়ে তিথির মুখে ছিটিয়ে দেয়। ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম উঠিয়েন। এই যে ম্যাডাম, কি হয়েছে? এভাবে পড়ে আছেন যে? এই, মাথা ঘুরে পড়ে গেছিলাম। শরীর খারাপ? জানি না হঠাৎ কেন এমন হলো। তিথি উঠতে যাবে, তখন আবার পড়ে যায়। এবার অনন্ত কোনো রকমে ধরে ফেলে। তিথি আবার জ্ঞান হারায়। অনন্ত তিথিকে বিছানায় শুইয়ে দেয় আর বাকি সহযোগীদের ফোন করে। সবাই চলে আসে। সবাই আসার পর ডাক্তার আনা হয়। ডাক্তার আসার পর, উনি তো শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েছেন, খাওয়া দাওয়া ঠিক মতো করেন না, খুব অল্প সময়ই ঘুমান, টেনশন অনেক বেশি করেন। ম্যামের এই অবস্থা হলো কিভাবে সবাই বলাবলি করছে। আচ্ছা, আমি ওষুধ লিখে দিচ্ছি, সময় মতো খাইয়ে দিন। আর হ্যাঁ, ওনাকে বিশ্রাম নিতে হবে কয়েকদিন। ডাক্তার সবকিছু বুঝিয়ে চলে গেল। তাহলে এখন কি করব? আমাদের যেতে তো হবেই। সেখানে গেলাম, প্রেজেন্টেশন তো ম্যাডাম স্যার আর কেউ দিতে পারে না। আর হ্যাঁ, ম্যাডামের কাছে একজনকে রেখে যেতেই হবে। সবাই নানা কথা বলাবলি করছিল। হঠাৎ অনন্ত বলল, আচ্ছা আমি প্রেজেন্টেশন দিব, কেউ একজন এখানে থাকো। না, আমি বলি কি, অনন্ত সাহেব আপনি থাকেন আর আমরা সবাই চলে যাই, ব্যবস্থা এটাই হবেই। আরে না, আমি এখানে। আপনার সাথে ম্যামের ভালো মিল আছে, আপনিই থাকেন। অনন্তকে জোরাজুরি করে রেখে সবাই অফিসে চলে যায়। তিথি ঘুম থেকে ওঠার আগে অনন্ত ডাক্তারের লেখা ওষুধগুলো নিয়ে আসে। দুপুরের পর তিথি জেগে ওঠে। অনন্ত তখন তিথির পাশেই দাঁড়িয়ে কি যেন ভাবছিল। তিথি উঠেই বলে, সরি, আমি কেন জানি ঘুমিয়ে গেছিলাম, লেট হয়ে গেল, সরি। এখন দুপুর 2টো বাজে। কি, তোমরা কেউ অফিসে যাওনি? সবাই গিয়েছে আর আমাকে রেখে গেছে আপনার দেখাশোনা করার জন্য। না ঠিক আছে, তুমি গেলেও পারতে, কিছু হয়নি। খাওয়া দাওয়া করেন না, সময় মতো ঘুমান না, আর বলছেন আপনি ঠিক আছেন। সমস্যা কি? এরকম করেন কেন? এমনি কিছু না। তিথি উঠতে যাবে, অনন্ত তাকে থামিয়ে বলল, না আপনি উঠবেন না। কি লাগবে বলেন, দিচ্ছি। না কিছু লাগবে না। তাহলে উঠছেন কেন? ওয়াশরুমে যাব নাকি রুম জাদু করে এখানে উপস্থিত করবেন? না, যান। তিথি ওয়াশরুম থেকে বেরিয়ে বলল, যান আপনি, এখন ভালোই লাগছে আমার। আচ্ছা, এই যে ওষুধগুলো রাখা আছে, সময় মতো খেয়ে নিয়েন, না খেলে আবার শরীর খারাপ করবে। খাবো। দুপুরে খাবারের অর্ডার করে যাব। না, খাবো না। সেটা বললে তো হবে না, খেতে হবে। আমি অর্ডার করে যাচ্ছি। তিথি আর কিছু বলল না। সেদিন রাতে অনন্ত শুয়ে শুয়ে একটা বই পড়ছিল। হঠাৎ তিথি ফোন করে বলল, হ্যালো ম্যাডাম, কান্না করছেন কেন? আমার রুমে একটু আসবে? দাঁড়ান, আসছি আমি। অনন্ত দৌড়ে তিথির রুমে গেল। অনন্ত গিয়ে দেখে তিথি কাঁদছে। অনন্ত কাছে গিয়ে জিজ্ঞেস করলো, ম্যাডাম কি হয়েছে? আমি জ্বর সহ্য করতে পারছি না। অনন্ত মাথায় হাত দিয়ে দেখলো সত্যিই তো অনেক জ্বর। অনন্ত দেরি না করে জলপট্টি করে দিল আর জ্বরের ওষুধ খাইয়ে দিল। ম্যাডাম, রাত তো 1টা বাজে, এবার আমি যাই। না, এখানেই থাকো। তিথি কথাটা চোখ বন্ধ করেই বলল। জ্বর তখনও কমেনি। অনন্ত বুঝতে পারছে জ্বরের কারণে আবোল তাবোল বলছে। ম্যাডাম, যেতে হবে এখন। বললাম তো এখানে থাকো, কানে কথা চাই না তোমার। আমি তো। শোনো, তুমি অনন্তকে ধরে মার দিবা, ছেলেটা আমার কোনো কথা শোনে না। কি? হ্যাঁ, আর কথা বলো না, এসে আমার পাশে ঘুমাও, আমার মাথা টিপে দাও, আমার ভালো লাগছে না।
এটা বলতে বলতে তিথি ঘুমিয়ে গেল। অনন্ত কিছুক্ষণ ভেবে তিথির পাশে গিয়ে বসলো আর তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তিথির মাথায় হাত দেওয়ার সাথে সাথে অনন্তর চোখে পানি। আবার তার অনন্যার কথা মনে পড়ছে। কিছুক্ষণ মাথাটা টিপে দিল অনন্ত। অনন্তর ঘুম পাচ্ছে, কিন্তু তিথির পাশে শোয়ার সাহস পাচ্ছে না। বসে থেকেই ঝিমোচ্ছে আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তিথি ঘুমের মধ্যে বলল, অনেক হয়েছে, এবার ঘুমাও তো। অনন্ত তাই করলো। সে তিথির পাশেই, কিন্তু কাঁথার বাইরে শুয়ে পড়ল। তিথির তো জ্বর, তাই সে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। অনন্ত শোয়ার পর তিথি অনন্তর দিকে এগিয়ে যায় আর অনন্তর উপর কাঁথা দিয়ে অনন্তকে জড়িয়ে ধরে। তিথির শরীর তো জ্বরের কারণে অনেক গরম, তার মধ্যে আবার কাঁথার উপরে দাওয়ায় অনন্ত ঘামতে শুরু করলো। অনন্ত একটুও নড়াচড়া করতে পারছে না। তিথি অনন্তর উপর দিয়ে পা তুলে দেয় আর আরো জোরে জাপটে ধরে আর আবল তাবল কথা বলে। অনন্ত ভাবছে, না, শোয়াটা ঠিক হলো না। দাঁড়িয়ে থাকলে বা বসে থাকলে ভালো হতো। ভাবতে ভাবতে অনন্ত ঘুমিয়ে যায়। সকাল যখন হয় তখন তিথি আগে ঘুম থেকে জেগে ওঠে। উঠে দেখে সে অনন্তকে জড়িয়ে ধরে শুয়ে আছে, তার এক পা অনন্তর উপর আর অনন্ত অন্যদিকে মুখ ঘুরিয়ে ঘুমিয়ে আছে। তিথি আস্তে আস্তে উঠে অনন্তর মুখের দিকে তাকালো আর তিথি অনন্তকে দেখে অনন্তর গালে একটা কিস করতে চাইলো। গালের খুব কাছে গিয়েও তিথি কি যেন ভেবে মুখ ফিরিয়ে আনে। তিথি উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে তখনও অনন্ত শুয়ে আছে, তার ঘুমই ভাঙছে না। তিথি ভাবলো গত রাতে মনে হয় অনেক জেগেছে। এটা ভেবে তিথি রাখলো না। অফিস টাইম হয়ে গেল, সবাই রেডি হয়ে বাইরে আসছে। তিথিও আসলো। চলো সবাই। ম্যাম, অনন্ত আসেনি? ওর আসতে একটু লেট হবে, ঘুমাচ্ছে ও। ম্যামও কি নবাবজাদা যে ঘুম থেকে ওঠেই না? আই চুপ, আমি ওকে ছুটি দিয়ে দিয়েছি। ঘুমের জন্য কারোর কোনো সমস্যা? সবাই মাথা নাড়িয়ে না বলল। চলো। সবাই অফিসে চলে গেল। এদিকে কিছুক্ষণ পর অনন্ত উঠে দেখে তিথি নেই। মোবাইলের দিকে তাকিয়ে দেখে 10টা বেজে গেছে। অনন্ত তো ভাবছে তার অফিসে যেতে হবে, সবাই রেখে গেল নাকি। এটা ভেবে বিছানা থেকে তাড়াহুড়ো করে নামতে যাবে, তখনই চোখ যায় একটা টেবিলের উপরে। সেখানে একটা শক্ত কাগজে বড় বড় করে লেখা, স্যার গুড মর্নিং। টেবিলের উপরে প্লেটটাতে আপনার খাবার রাখা আছে, আপনি খেয়ে তাড়াতাড়ি অফিসে আসুন। আর হ্যাঁ, তুমি আমার পাশে শুয়েছিলে কেন? তুমি আসো আজ অফিসে, তোমার খবর আছে। অনন্ত শেষের লেখাটা পড়ে ভয় পেয়ে যায়। ম্যাডাম রাগ করেনি তো? নানান কথা ভাবতে ভাবতে অনন্ত মনের মধ্যে ভয় নিয়ে অফিসে যায়। অফিসে গিয়ে দেখা হয় তিথির সাথে অনন্তর। অনন্ত তিথির দিকে একবার তাকায়। অনন্ত দেখে সে রাগ রাগ ভাব নিয়ে তাকিয়ে আছে। অনন্ত তো মনে মনে ভাবছে আজ সে শেষ। সারাদিন কোনো কথা হলো না তাদের, শুধু কয়েকবার চোখাচোখি। বিকেলের দিকে অফিস শেষ, সবাই হোটেলে যাবে, তাই গাড়ির উদ্দেশ্যে অপেক্ষা করছে। গাড়ি আসার পর তিথি বলে, তোমরা সবাই যাও, আমি আর অনন্ত আছি, আর একটু কাজ আছে। সবাই চলে গেল। তারপর তিথি বলল, একটা রিক্সা নিয়ে আসো। অনন্ত কোনো কথা না বলে রিক্সা নিয়ে আসলো। তিথি রিক্সায় উঠলো। অনন্ত দাঁড়িয়ে আছে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আপনি যান, আমি হোটেলে যাই। উঠতে বলেছি, ওঠেন, দরকারি কাজ আছে, ওঠেন। কিছুক্ষণ রিক্সাওয়ালা বলল, আপনি চালাতে থাকেন, যত দূরে যেতে পারেন যান। কি? আপনি না বললেন আপনার কাজ আছে? তো এটা কি কাজ না? কিন্তু কথা না বলে চুপচাপ বসে থাকো। আর কি করবে অনন্ত? চুপচাপ বসে আছে আর প্রকৃতি তাকিয়ে তাকিয়ে দেখছে। হঠাৎ তিথি তার একটা হাত অনন্তর হাতের তালুর মধ্যে দিয়ে আঙুলগুলোকে চেপে ধরলো। ম্যাডাম, খুব ভালো অনুভব করছি, তুমি চুপ করে বসে থাকো। অনন্ত চিপায় পড়ে চুপচাপ বসে আছে। রাতের কথা তিথি আর বলল না। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল। তারা আবার হোটেলের দিকে গেল। রুমে যাওয়ার আগে অনন্ত তিথিকে বলল, শোনেন। বলো। আপনার সাথে কথা আছে। আমি ফ্রেশ হয়ে আপনার রুমে কি যেতে পারবো? তিথি অনন্তর কাছাকাছি এসে বলল, সব সময় যেতে পারবে, আর কি বলবে? সেটা তখন বললেই বুঝতে পারবেন। অনন্ত ফ্রেশ হয়ে তিথির রুমে যায়। তিথি হালকা একটু সাজুগুজু করেছে।
অনন্ত ভেতরে যাওয়ার পর তিথি অনন্তকে বিছানায় বসতে বলে। তারপর তিথি কথা শুরু করে। তো কি যেন বলবে? আপনি তো আমাকে ভালোবাসেন, তাই না? কথাটা শুনে তিথি ভেবা চাকা খেয়ে যায়। হ্যাঁ, কেন? আপনাকে কি কেউ ভালোবাসে? আর আমার জানা মতে নেই, কেন এসব প্রশ্ন করছো? এমনি। আচ্ছা শোনেন, আগেও বলছি এখনো বলছি, আপনি আমার সাথে যেসব আচরণ করেন এটা ঠিক না। আমি কিন্তু আপনাকে ভালোবাসি না। জানি। তো এসব কেন করেন? আমি যে ভালোবাসি। জানি। এই জন্যই আপনার শরীর খারাপ হয়েছে। মানে আপনি রাতে ঘুমান না, খান না, অনেক কান্না করেন। এই জন্যই তো আপনার শরীর খারাপ হয়েছে। কে বলেছে? ডক্টর বলছে। এখন শোনেন, আমি আপনার বেস্ট ফ্রেন্ড হতে পারি, এর থেকে বেশি কিছু হতে পারবো না। কি? আমি আপনাকে ভালোবাসি আর আপনি বলছেন ফ্রেন্ড হতে পারবো না? ওকে, ভালো থাকেন, গুড নাইট। অনন্ত চলে আসছিল, হঠাৎ তিথি ডাকলো। আই শোনেন। জি বলেন। কাছে আসেন। আসলাম, বলেন। আগে ভালো করে দেখিনি আপনাকে। কেন? চুপ থাকেন, দেখিনি। তিথি দেখছে আর ভাবছে, ধুর, আগে ফ্রেন্ডটা হয়নি, তারপর চোখ বুঝে কোপ মারা যাবে। তিথি মনে মনে ভাবছে, কি হলো, কিছু বলেন। ও হ্যাঁ, রাজি আমি, তবে শর্ত আছে। কি? কি? আপনার সব পার্সোনাল ব্যাপারে নাক গলাতে দেবেন। মানে আমি আপনার যে কোনো ব্যাপারে খবরদারি করতে পারবো। ওকে। তুই করে বল। আরে না, আপনি আমার ম্যাডাম। কুত্তা, এই মাত্র না বললি বেস্ট ফ্রেন্ড? না, আমি তুই করে বলতে পারবো না। কেন? কেমন যেন শোনায়। আপনি আমার বড়। তো কি হয়েছে, বয়সে তো বড় না। তাও লোডশেডিং। তিথি লাফ দিয়ে সোজা অনন্তর কোলের মধ্যে। এই যে এইভাবে। চুপ কুত্তা, অন্ধকারে আমার ভয় লাগে। অনন্ত তো একদিকে পাথর হয়ে গেছে, আর তিথি সুযোগ পেয়ে অনন্তর কোলে মাথা রেখে চোখ বন্ধ করে আছে। বিদ্যুৎ তো আসছে না। না আসা পর্যন্ত আমি চাহতে পারবো না, চোখ খুলতে পারবো না। আচ্ছা, মোবাইলে লাইট অন করি। না না না, ওই লাইট অফ করে দিলে কাজ হবে না, তুমি চুপ থাকো তো। অনন্ত চুপ। তিথি মনে মনে ভাবছে, আজকে কোথায় যাবে? বাগে পেয়েছি। আল্লাহ, আর যেন বিদ্যুৎ না আসে, ওর বুকে যেন সারা রাত থাকতে পারি। এদিকে অনন্ত ঘেমে তো শেষ। তিথিকে বারবার বলছে ছাড়তে, কিন্তু ছাড়ছেই না। 1 ঘন্টা পর বিদ্যুৎ আসলো। এতক্ষণ তিথি ঝরিয়ে ধরেই ছিল। এই যে ছাড়েন এখন। তিথি ঘুমিয়ে গেছে। এই হ্যালো, ছাড়েন, বিদ্যুৎ আসছে। কে বিদ্যুৎ? ওকে চলে যেতে বলো, আমার প্রচুর ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। তিথির এই অবস্থা দেখে অনন্ত তিথিকে বিছানায় শুইয়ে দিল। অনন্ত চলে যাবে, হঠাৎ অনন্তর হাত ধরে ফেলে তিথি। কই যাও? আমার রুমে। পরে যাও, আমার মাথাটা একটু টিপে দাও তো, মাথা ব্যথা করছে। না, আমি কিভাবে? তুমি না আমার ফ্রেন্ড, দিবা না? আচ্ছা, দিচ্ছি। অনন্ত মাথায় হাত বোলাতে বোলাতে নিজেই ঘুমিয়ে যায়। এইভাবেই 1 মাস চলল। এভাবে অনন্ত আর তিথি একদম ফ্রি হয়ে গেছে। এখন দুজন দুজনকে তুই করেই বলে। অনন্তর বাসার সবাই জানে, আর তিথি অনন্তর বাসার মানুষের সাথে একদম ফ্রি হয়ে গেছে। তো একদিন সকালে অনন্তর বাসায় তিথি হাজির। সেদিন ছিল অফ ডে। অনন্ত আনমনে ঘুমোচ্ছে। তিথি এসে অনন্তর আম্মুকে বলে, খালামণি ও কই? তিথি আবিরের মাকে খালামণিই বলে। কি, ও এখনো ঘুমাচ্ছে? দাঁড়াও, ওর ঘুমের 12টা বাজাচ্ছি। তিথি অনন্তর রুমে যায়, গিয়ে দেখে স্যার উপর হয়ে শুয়ে আছে। অনন্তকে দেখে তার মাথায় একটা কুবুদ্ধি চলে আসলো। অনন্ত পরনে লুঙ্গি, তার উপর কাঁথা মুড়ে শুয়ে আছে। তিথি লুঙ্গিটাকে এক টান দিয়ে বাইরে বের করে আনে। অনন্ত লাফ দিয়ে ওঠে। ওই কে রে? আরে উঠ, আমি আসছি, তোর জম। দূর, এইভাবে কেউ? অনন্ত খেয়াল করলো তার কাছে লুঙ্গি নেই। অনন্ত কাঁথার নিচে লুঙ্গি খুঁজছিল। হঠাৎ তিথি বলল, বাবু, তোমার লুঙ্গি আমার কাছে। তিথি তাকিয়ে দেখে সত্যি। হায় আল্লাহ, সব তো শেষ। কিচ্ছু শেষ হয়নি, তুমি আগে উঠে পড়ো। আমার লুঙ্গি দে। না না, আগে দেয়া যাবে না। কেন? আগে বল, আমার কথা শুনবি, তাহলে দিব। হ্যাঁ বল।
এখনই ঘুরতে যাব। না, আমার কাজ আছে। তাহলে থাক, ওই রকমই থাক, লুঙ্গি পাবি না। আচ্ছা, যাব। সত্যি তো? দে এবার। না, ভাবলাম এর একটু শাস্তি দিব তোকে, কিন্তু হাতে সময় নেই, তাই পেছে গেলি। শোন, এগুলো ঠিক না। আমার ইজ্জত নিয়ে টানাটানি শুরু করছিস। তিথি মিথ্যা বলল। না, তর্ক না করে রেডি হয়ে নে, আমি এখানে শুইলাম, যা তাড়াতাড়ি। অনন্ত রাগ দেখিয়ে রেডি হতে চলে গেল। কিছুক্ষণ পর অনন্ত ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে দেখে তিথি তার একটা শার্ট আর একটা প্যান্ট পরে আছে। আরে, এগুলো কি করছিস তুই? এদিকে আয়, কেমন লাগছে বলতো? ছেলে ছেলে লাগছে। তারপর কেমন লাগছে? তুই তো এমনিতেই অনেক কিউট, এখন আরো বেশি কিউট লাগছে। আচ্ছা শোন, এই হাতটা ভাঁজ করে দে। কেমন করে যেন ভাঁজ করিস? আবির শার্টের হাতা ভাঁজ করে দিল। থ্যাংক ইউ লক্ষ্মী বর। অনন্ত রাগ করে বলল, তোকে বলছি না বর বলবি না। এই সরি, মনে ছিল না। দেখ আবার বলে। মনটা চাচ্ছে এখন কয়েকটা লাথি মারি। না, এখন মারা যাবে না, একবার বাগে আনি, তারপর দেখাবো মজা। তিথি মনে মনে বলল, কি রে, কি বিড়বিড় করছিস? না, কিছু না। তোকে ভালো একটা ছেলে দেখে বিয়ে দিলেই আমি বেঁচে যাই। কি বললি? যাই বলছি তোর ভালোর জন্য বলছি। তিথি কথাটা শুনে অনন্তর এক গালে এক হাত দিয়ে ধরে ঠোঁটটা কামড়ে ধরে। তিথি চোখের ইশারায় অনন্তকে চিল্লাতে না করে। তিথি হাত দিয়ে ইশারা দিয়ে অনন্তকে বসতে বলে। অনন্ত আর তিথি বিছানায় একসাথে বসে। অনন্ত একটু নড়লেই তিথি জোরে টান লাগছে, তাই অনন্ত নড়াচড়া কমিয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে তিথি অনন্তকে ছেড়ে দিল। অনন্ত জোরে দম নিয়ে তার ঠোঁটে হাত দিল। এই, এটা তুই কি করলি? তাহলে আবার বিয়ের কথা বলিস কেন? কেন, তোর বিয়ে দেওয়া লাগবে না? ওই চিন্তা তোকে করতে হবে না। তখন এই অবস্থায় বাইরে যাব কিভাবে? কেন, কি হয়েছে? ঠোঁট কেটে গেছে। বুঝতে হবে, তোর শার্ট প্যান্ট পরেছি, কেমন যেন শরীরের শক্তি বেড়ে গেছে। আচ্ছা, ছেলেদের শার্ট প্যান্টে কি আলাদা পাওয়ার আছে? না না, তোর বকবক থামাবি? ওকে। এখন শোন, আমি এখন কাজী অফিসে যাব। কি, আমাকে বিয়ে করবি? আরে আমি কি তাই বলছি? তাহলে? কাজ আছে। তুই কাউকে বিয়ে করবি? না, তুই পাগল হইছিস? আমি বিয়ে করতে যাব কেন? তাহলে কাজী অফিসে যাবি কেন? এমনি কাজ আছে। আচ্ছা শোন, তুই এতক্ষণ এখানেই থাক, আমি যাব আর আসবো, তারপর ঘুরতে যাব। না, সেটা হবে না, আমি তোর সাথে এখনই কাজী অফিসে যাব, আর সেখান থেকে ঘুরতে যাব। না, আমার কথা। আমাকে বুঝ দিতে আসবি না, আমি বলেছি যাব, তার মানে যাব। ওকে চল। ছুটির দিনের সব সময়গুলো আমার, অন্য কোনো কাজে ব্যয় করবি না। ঠেকা নাকি তোরে পরে বোঝামু, এখন চল। এভাবেই চলছিল দুজন। যত রকমের পাগলামি আছে তিথি করে, আর অনন্ত সেগুলো সহ্য করে বলতে ভালো লাগা শুরু হয়ে গেছে। হঠাৎ একদিন অনন্ত জানতে পারে সে আগামীকাল তিথির বার্থডে। এটা জানার পর অনন্ত ভাবতে শুরু করে কিভাবে উইশ করবে। মেয়েটা এতদিন আমার জন্য অনেক কিছু করছে, ওকে একটা সারপ্রাইজ দিবে। অনন্ত মনে মনে সব প্ল্যান করলো। সেদিন রাতে 10টার দিকে তিথি অনন্তকে ফোন করে। হ্যালো। হ্যাঁ বল। কি করিস? এই তো অফিসের একটু কাজ করছি। খাওয়া হয়েছে? হ্যাঁ, তোর হয়েছে? ঘুমাবি কখন? একটু পর। ওকে, তাড়াতাড়ি ঘুমিয়ে যা। তুই কি করবি? আমিও ঘুমাবো। ওকে। এই শোন। হ্যাঁ বল। না কিছু না। বল। না এমনি কিছু না। গুড নাইট। ওকে, গুড নাইট। তিথি ফোনটা কেটে দিল। এদিকে অনন্ত তো অফিসের কাজ করছে না। অনন্ত তিথির জন্য কিছু গিফট, একটা কেক আর কিছু জিনিস কিনেছে। সেগুলো গুছিয়ে ব্যাগে তুলছিল। হঠাৎ তিথি ফোন করেছে। 11টার দিকে অনন্ত তার বাসা থেকে তিথির বাসায় যায়। বাসাটা আগে থেকেই চিনত, আর তিথি কোন রুমে থাকে তাও জানে। অনন্ত গেট দিয়ে না প্রবেশ করে দেয়াল টপকে ভেতরে যায়। তারপর একটা মই নিয়ে তিথির রুমের বারান্দায় যায়। অনন্ত
খুব ধীর পায়ে তিথির রুমে প্রবেশ করে যাতে ওর ঘুম না ভেঙে যায়। অন্তু দেখে তিথি ঘুমাচ্ছে। রুমের ভিতরে মৃদু আলো, সেই আলোতে তিথিকে একটা পরীর মতো লাগছে। অনন্ত তার ব্যাগ থেকে কেকটা বের করে টেবিলের উপর রাখলো। তখন 11:30 বাজে। অনন্ত একবার ঘড়িটা নিয়ে ঝটপট রুম সাজানো শুরু করলো। অনেকগুলো বেলুন দিয়ে পুরো ঘর লাগিয়ে দিল। খুব ভালোই সাজানো হয়েছে। নিজের কাজটা একবার ভালোভাবে দেখে নেয়। ভালোই সাজানো হয়েছে। এবার তিথিকে ডাকি। সময়ও বেশি নেই, আর 1 মিনিট। অনন্ত তিথির কাছে যায়। তিথির মাথায় হাত দিয়ে একটা দেয়। তিথি। এক ডাকি তিথি চোখ খুলল, শুধু নড়ল না। তিথি ভয় পেয়ে চিৎকার করতে যাবে, তখনই অনন্ত তার মুখ চেপে ধরল। এ কুত্তা, আমি অনন্ত। তিথি কথা বলতে পারছে না। থাম, চিল্লাস না। তিথি শান্ত হয়। তুই এইচ বিডি টু ইউ। কি? উঠ, তারপর বলছি। তিথি উঠল আর অনন্ত রুমের লাইটটা অন করলো। তিথি দেখে তো অবাক। এগুলো কি করছিস? অনন্ত দৌড়ে তিথির কাছে আসে আর কানে কানে বলে, হ্যাপি বার্থডে। তিথি কিছুক্ষণ চুপ হয়ে দাঁড়িয়ে থাকে, কিছুই বুঝতে পারে না। হঠাৎ কি ভেবে অনন্তকে জড়িয়ে ধরে। এই কি হলো? থ্যাঙ্কস, আমার মনে ছিল না। সত্যি মনে ছিল না? না। ও ছাড় এখন, আয় কেক কাটবি। কেক আনছিস? হুম। আর এত আস্তে উইশ করলি কেন? কেউ যদি উঠে যায় তাই। আচ্ছা, তুই কিভাবে আসলি? অনন্ত কিভাবে আসছে সেটা বলল। হায় আল্লাহ, তোকে এত কষ্ট করতে কে বলেছে? না, কেউ না। আর কথা বলিস না, আয় কেক কাটবি। তিথি মনে মনে খুব খুশি। দাঁড়া, লাইটটা অফ করে আসি। মৃদু আলোই ভালো, বেশিক্ষণ লাইট থাকলে কেউ আবার চলে আসতে পারে। অনন্ত গিয়ে লাইট অফ করলো। দুজনে মিলে কেক কাটলো, একে অপরকে খাইয়ে দিল। তারপর অনন্ত বলল, এই যে দেখ, তোর জন্য একটা ঘড়ি এনেছি, আর অনেক চকলেট। ফ্রিজটা খুলে দেখে আয়, অনেক আইসক্রিম এনেছি। আর কি কিনবো বুঝতে পারিনি। তোকে এসব জানতে কে বলেছে? ধুর, কি যে বলিস, এগুলো আনবো না তো কি আনবো? অনন্ত ফ্লোরে বসে খাটের সাথে হেলান দিয়ে বসেছিল, আর তিথি খাটের উপর পা ঝুলিয়ে বসেছিল। তিথি সেখান থেকে নেমে অনন্তর সামনে আসে। তোর জন্য একটা গিফট আছে। কি? প্রমিস কর নিবি। আগে দে। আগে প্রমিস কর নিবি। আরে গিফট দিবি সেটা নিব না, এটা কোনো কথা? আগে প্রমিস কর তুই। প্রমিস নিব। তিথি একটা মুচকি হেসে টেবিল থেকে কেকের ক্রিম হাতে নিল আর অনন্ত ঠোঁটে লাগিয়ে দিল। কি করলি এটা? তিথি কিছু বলল না। তিথি অনন্তর গাল খুব শক্ত করে ধরলো আর তিথির ঠোঁট অনন্তর ঠোঁটে লাগিয়ে দিল। অনন্তর চোখ বড় বড় হয়ে গেছে। অনন্ত তিথিকে ছাড়িয়ে বলে, এটা কেন করছিস? তুই কিন্তু বলেছিস গিফট নিবি, না করবি না কিন্তু। হ্যাঁ, তাই বলে এই? আর কথা বলতে পারলো না অনন্ত। কিছু সময় পর তিথি ছেড়ে দেয় অনন্তকে। তিথি বলে, আমাকে একটা গিফট দিবি? কি? আগে বল দিবি। না, তুই যা চাইবি সেটা নাও দিতে পারি। ওকে থাক, দিতে হবে না। ওকে থাক, দিতে হবে না। ঘুমা এখন, আমি যাই। কই যাস? বাসায় যেতে হবে না, আবার কাল অফিস আছে। আচ্ছা শোন আগে। আবার কি? গিফটটা হলো তুই আর তোর ভালোবাসা সারা জীবনের জন্য আমার হবি। পারবো না, সম্ভব না। গুড নাইট। অনন্ত বারান্দায় চলে গেল পেছন দিক দিয়ে নামার জন্য, আর তিথি ফ্লোরে বসা অবস্থায় কান্না শুরু করলো। আমি মনে হয় কখনো তোমাকে পাবো না, এমন কপাল আমার হয়নি। আমি মনে হয় শেষ মুহূর্তে এসে হেরে গেলাম। তিথি ধীরে ধীরে কথাগুলো বলে কান্না করছে। সারা জীবনের জন্য হব, তবে শর্ত আছে। অনন্ত হঠাৎ করে ফিরে এসে বলল। তিথি চমকে গেল আর বলল, কি শর্ত বল? অনন্যার মতো ওভাবে ফেলে চলে যাবি না কখনো। কথাটা শুনে তিথি উঠে অনন্তকে জড়িয়ে ধরে আর বলে, আমি ছেড়ে যাব কেন? হ্যাঁ, তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি। আমার ভালো লাগে, আমি কোথায় যাব? ঠিক আছে, তবুও আমার ভয় হয়। না, কোনো ভয় নেই, আমি সবসময় তোমাকে নিয়েই ব্যস্ত থাকবো। ছাড় এখন, অনেক রাত হলো, বাসায় যেতে হবে। না, একটু পর যা। কেন? এতদিন আড়াল থেকে প্রাণ ভরে দেখেছি, আজকে একটু সামনে থেকে নির্ভয় তোকে দেখি। এত ভালোবাসিস কেন? জানি না, চুপ, আগে দেখিনি।
তিথি অনন্তর দিকে তাকিয়ে আছে, চোখের পলক ফেলছেই না। এই হুম। এখন যাই? ভোরের দিকে যাবে, অনেক রাত হয়ে গেছে। না, যেতে হবে। ভোরে কেউ দেখলে আবার কি না কি বলবে। কেউ কিচ্ছু বলবে না। আঙ্কেল আন্টি যদি জানতে পারে? ওনারা জানে যে আমি তোকে ভালোবাসি। কি তুই বলছিস? সেজন্যই তুই বাসায় আসলে তোকে আদর যত্ন একটু বেশি করে। আঙ্কেল সব জেনে মেনে নিল? আরে গাধা, সব বুঝিয়ে বলছি, না মেনে নে আর কি আছে। তোর আম্মুও জানে আমি তোকে ভালোবাসি। তুই আম্মুকেও বলছিস? হ্যাঁ, আমি তোর কাছে কাজ করি না, শুধু তোকে পটানোর অপেক্ষায় ছিলাম। যাক, শেষ পর্যন্ত পটে গেছিস। পটেছি। আমার অনেক পরিশ্রম হয়েছে, সুদে আসলে সব তুলে নিব। তাই? আচ্ছা, এখন ঘুম পাচ্ছে, কোথায় ঘুমাবো? আমার বিছানায়। না। কিসের ভয়? না, আমি নিচে ঘুমাই, তুই উপরে। জি না, একসাথেই ঘুমাবো। না। আর একবার না বললে আমি কিন্তু চিল্লাবো। ওকে ওকে। দুজন বিছানায় গিয়ে দুপাশে শুয়ে পড়ল। তিথি দুষ্টুমি করে অনন্তর পায়ে একটা লাথি দিল। এই, ঘুমে ডিস্টার্ব করবি না। কি করছে আমি? লেথি করবি না। ওকে। ঘুমা। কিছুক্ষণ তিথি চুপ থাকে। অনন্ত উপর হয়ে শুয়েছিল। তিথি অনন্তর পিঠের উপর গিয়ে চিত হয়ে শুয়ে পড়ে। অনন্ত একটু ঘুমের ভান ধরল, কিছু বলল না। তিথি মনে মনে ভাবছে অনন্ত মনে হয় ঘুমিয়ে গেছে, তাই অনন্তর পিঠের উপর আবার চিত হয়ে শুয়ে পড়ল। আর তিথি অনন্তর গালে একটা কিস করলো। কি ম্যাডাম, ঘুমাতে দিবেন না? আচ্ছা, এভাবে যদি ঘুমাই তোমার কি সমস্যা হবে? এভাবে ঘুমাবে? আচ্ছা, তোমার যেটা ইচ্ছা ঘুমাও এভাবে। তিথি অনন্ত দুজনেই ঘুমিয়ে গেল। সকালবেলা তিথি উঠে দেখে অনন্ত বিছানায় নেই, তার মানে চলে গেছে। তিথি শুয়ে রাতের দৃশ্যগুলো মনে করলো আর মুচকি মুচকি হাসলো। দেখতে দেখতে একটা মাস চলে গেল। অনন্ত আর তিথির মধ্যে এখন কয়েকটা সম্পর্ক, প্রেম, বন্ধুত্ব, ঝগড়ার সময় চির প্রতিদ্বন্দ্বী, অফিসের বস, কিন্তু এখন বর বউ হওয়া বাকি আছে। তো একদিন অফিস শেষে দুজন একসাথে বাসায় ফিরছিল। জানিস, আজ রাতে 2টায় আর্জেন্টিনার খেলা আছে। কিউট মেসি আজকে 2-3টা গোল অনায়াসে দেবে। ও তো বুড়ো ভাম একটা, ও দিবে গোল? সকাল 6টায় ব্রাজিলের খেলা আছে, দেখি নেইমার গোল দিবে। তুই ওকে বুড়ো বললি কেন? বুড়োকে তো বুড়োই বলবো। তুই যেন কাকে সাপোর্ট করিস? ওই যে জামার নাকি নেইমার? ও হ্যাঁ, নেইমার। ও তো একটা শুটকি মাছ, ও তো বলই রিসিভ করতে পারে না। ওদের কথা বাদ দে, তুই কেমন পারিস সেটা বল। তোর থেকে ভালো পারি, এটা শিওর। আমি তোর থেকে ভালো পারি? তুই তো ফুটবলই চিনিস না, তুই খেলবি ফুটবল? ঝগড়ার এক পর্যায়ে বিয়েটা হোক, তোরে আমি বুঝামু চান্দু ফুটবল খেলা কাকে বলে। আরে যা, তুই কি করতে পারবি সেটা আমার জানা আছে। তিথি অনন্তর কলার ধরলো আর বলল, কাজ আর হয়রানি কাকে বলে তুই দেখবি। তোর মাথায় সমস্যা হয়েছে, বাসায় গিয়ে পানি ঢাল যা। অনন্ত এটা বলে তার বাসার সামনে নেমে গেল। তিথি রেগে মেগে তার বাসায় চলে গেল। রাগের কারণে তিথি অনন্তকে আর ফোন দেয় না, অনন্তও দেয় না। পরদিন সকালবেলা অনন্ত অফিস যাওয়ার জন্য রেডি হয়েছে, এখন বের হবে। তখনই একজন চলে আসে। আপনি এখানে কেন? সরি, মাফ করে দাও। অনন্যা ফিরে আসছে, এসে অনন্তর পায়ে ধরলো। আরে ওঠেন, আপনি দোষ করেননি, আপনি মাপ চাইছেন কেন? আমার ভুল হয়ে গেছে। আরে আপনি কে? আর আপনাকে চিনি না, এসে মাপ চাইছেন আমার কাছে? আপনি তো দোষই করেননি। অনন্তর বাসায় অনন্যা আসছে, সবাই অবাক হয়ে দেখছে। কতজন ফিসফিস করে কথা বলছে। কথা বলতে বলতে তিথি আসে অনন্তর রাগ ভাঙানোর জন্য। এসে দেখে অনন্যা চলে আসছে। অনন্যাকে দেখে তিথির একটু ভয়ই লাগে। আপনি চলে যান। তোমার সাথে এখনো আমার বৈবাহিক সম্পর্ক আছে। কিচ্ছু নেই, আপনি যান। আইনের কাছে তুমি হেরে যাবে, আমার আর তোমার ডিভোর্স হয়নি। তাই? হ্যাঁ। ওই তো তিথি এসে গেছে, ওই এদিকে আয়। তিথিকে দেখে অনন্যা অবাক হয়। তিথি তুই? তিথি কোনো কথা বলে না, নিচের দিকে তাকিয়ে আছে। তিথির আর আমার বিয়ে, আর বিয়েটা আজকেই হবে।
আমি হতে দিব না। তুই যা তো, সেদিন যে কাজী অফিসে গিয়ে কাগজটা আনলাম সেটা নিয়ে আয়। তিথি গেল কাগজ আনতে। কিসের কাগজ? দেখলেই বুঝতে পারবেন। কিছুক্ষণ পর তিথি কাগজটা এনে অনন্তর হাতে দেয়। এই যে এটা ডিভোর্স পেপার, আমি এখনই সাইন করে দিচ্ছি। অনন্ত একটা কলম নিয়ে সাইন করে দিল আর কাগজটা অনন্যার মুখে ছুঁড়ে মারল। তারপর সেখান থেকে অনন্ত তার রুমে চলে গেল। বাসার সবাই যার যার কাজে গেল। অনন্যাও সাইন করে কাগজটা খাবার টেবিলের উপর রেখে গেল। তার চোখে পানি, কিন্তু আজ সেটার কোনো মূল্য নেই। এদিকে অনন্তর রুমে তিথি একপাশে দাঁড়িয়ে আছে আর অনন্ত বিছানায় বসে আছে। অনন্তর রাগ দেখে তিথি ভয় চুপসে গেছে। অনন্ত তিথির দিকে তাকায়। এদিকে আয়। তিথি এসে অনন্তর পাশে বসলো। সকাল সকাল এখানে কেন? রাগ ভাঙাতে আসছিলাম। আমি রাগ করিনি। আজ বিয়ে করব, তুই রাজি? হ্যাঁ রাজি। আর আন্টি আঙ্কেল? ফোন করলেই চলে আসবে। তোর গলার আওয়াজ এত কম কেন আজকে? ভয় পেয়েছি। কাকে? তোমাকে। কি? আমাকে ভয় পাওয়ার কি আছে? আমি তো উল্টো তোমাকে ভয় পাই। না, তোমার আমার অনেক রাগ। আরে তোমার উপর তো রাগ নেই। কখনো তো রেগে আমাকে মারবে না। তিথি বাচ্চাদের মতো কান্না করে বলল, আরে না পাগলি। অনন্ত এক হাত দিয়ে তিথিকে কাছে টেনে নিল। অনন্ত বুকে তিথি মাথা রেখে বলল, আজকে বিয়ে করবা? আজকেই করব। আমার না ভয় করছে। কেন? যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও। কই যাব? ও যদি তোমাকে নিয়ে যায়? কে নিয়ে যাবে? অনন্যা। ধুর পাগলি, ওকে তো বিদায় দিলাম। আর হ্যাঁ, টেনশন করো না তো, বাবা আর মাকে ফোন করে আসতে বলো। আর হ্যাঁ, চলো শপিং করতে যাই। ওনারা আসার আগে শপিং করে বাসায় ফিরবো। না, শপিং করতে হবে না। কেন? বিয়ের শপিং আগেই করে রেখেছি। বাবা, ভালোই করছো। আমারটা তো করতে হবে। তোমারও করা লাগবে না, আমি তোমারটাও করেছি। আর আমার দেয়া জিনিস পরেই তোমার বিয়ে হবে। আচ্ছা ঠিক আছে। তারপর দুজন চুপচাপ বসে আছে। অনন্তর মন খারাপ, কি যেন ভাবছে। তিথি সেটা বুঝতে পারলো। আই, মন খারাপ? কই না তো। তোমার মন খারাপ থাকলে কিন্তু আমি কান্না করব। ওরে পাগলি আমার, মন খারাপ না, এমনি চুপ ছিলাম। অনন্ত তিথিকে একটু জড়িয়ে ধরে আর তিথি সেই সুযোগ পেয়ে একটু জোরে জড়িয়ে ধরে। তিথি অনন্তকে বোঝায় তাকে পাওয়ার জন্য সে কতটা আগ্রহী আর কতটা ভালোবাসে সে। সেদিন বিকেলে তিথির বাবা মা আসে, সাথে অনন্ত আর তার বাবা মাও আসে। অনন্যা কি জন্য আসছে সেটা অনন্ত বুঝতে পারছে না। সন্ধ্যার পর বিয়ে হয়ে গেল। বিয়ে শেষ হওয়ার পর অনন্যা বলল, আমার কিছু কথা আছে, সবাই কিছু মনে না করলে আমি কিছু বলতে পারি। সবাই সম্মতি দিল। আমি যা করছি তার জন্য আমি আবার ক্ষমা যাচ্ছি। আসলে আমি না বুঝে। অনন্যার চোখ বেয়ে পানি পড়ছে। আমি তোমাকে আগেই বলেছিলাম এই সময় ওকে নিয়ে আসবো না, শুধু তোমার কথা মতো নিয়ে আসলাম। আচ্ছা সরি, আমি আপনাদের সবার থেকে বিদায় নিচ্ছি। ভুল যখন করেছি শাস্তি তো পেতেই হবে। হ্যাঁ, ভালো থাকবেন সবাই। আমি আমার পৃথিবীটা আলাদা করে নিয়ে চলে যাচ্ছি। সরি অনন্ত। অনন্যা বাইরে দাঁড়িয়ে হাঁটতে লাগলো। একসময় অন্ধকারে মিলিয়ে গেল। অনন্যার মা অনন্যাকে আটকানোর জন্য যাবে, তখনই অনন্যার বাবা মানা করে আর বলল, ওকে আটকালে তোমার ভালো হবে না। কথাটা শুনে অনন্যার মা দাঁড়িয়ে যায়। অমন মেয়ে থাকার থেকে না থাকাই ভালো। সবাই কিছুক্ষণ নীরব, কেউ কোনো কথা বলছে না। অনন্তও চুপচাপ। অনন্যা চলে যাওয়া দেখে তার মনটা কেমন জানি করে উঠেছে কয়েকবার। হয়তো পূর্বের ভালোবাসার টান। রাত তখন 1টা। অনন্ত খাটের উপর বসে আছে আর তিথি অনন্তর উরুর উপরে মাথা রেখে শুয়ে আছে। আচ্ছা, ও কোথায় গেল? অনন্ত মুখে এমন একটা কথা শুনে তিথি একটু অবাকই হয়। আরে ও হয়তো বাসায় গেছে। গেছে। তুমি ওর কথা ভাবতেছো তাই না? আরে না, এমনি। না, আমি জানি তুমি ওর কথা ভাবতেছো। আরে না গো। তা না হলে এতক্ষণ চুপ থাকতে? এমনি চুপ হয়ে আছি। ওকে, গুড নাইট। কেন? ও, তুমি চুপ হয়ে থাকবে আর আমি এমনি জেগে থাকবো তাই না? না। তাহলে আসো গল্প করি। কিসের গল্প?
চাঁদের বুড়ির গল্প। ওই কোথা ওই, আমাকে তো বাচ্চা মনে হয়। না। তাহলে এইসব বুড়ি টুনির গল্প আমি শুনতে পারবো না। তাহলে? তাহলে কি চাই দেখবি? তিথি উঠে অনন্তর উপর উঠলো। কি করছো? তোকে চাই আমি। আমি তো তোমারই। আরো? আরো কি? ওকে দেখাচ্ছি। পরদিন সকালবেলা অনন্তকে শক্ত করে ধরে শুয়ে আছে তিথি। সকালে তিথি আগে জেগে ওঠে। তিথি অনেকক্ষণ অনন্তর দিকে তাকিয়ে থাকে। হঠাৎ কি যেন ভেবে অনন্তর নাকে জোরে একটা কামড় দিয়ে এভাবে কামড় দিলে কেন? বরের এই নাক দেখে লোভ সামলাতে পারিনি, তাই কামড় দিয়ে দিয়েছি। অনন্ত কথা শুনতে শুনতে ঘুমিয়ে গেছে। তিথি অনন্তকে কামড় দিতে যাবে, তখনই অনন্ত চোখ খুলে। আর পারবে না, এবার আমি দিব। অনন্ত তিথির নাকে একটা কামড় দেয়। এখন কান্না করো কেন? আমি খুব ব্যথা পাইছি। সরি বাবু। তোর সরি লাগবে না, আমার নাক তুই লাল করে দিছিস। তিথি কিছু বলে না, রাগ করে মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। অনন্ত বুঝতে পারলো অনেক রাগ করছে, তাই অনন্ত টান দিয়ে তিথির মুখ ঘুরিয়ে একটা কিস করে। তাও তিথির রাগ কমে না। গত রাতে অফিসের মেয়ে ফোন দিছিল, আজ নাকি আমার সাথে সে কফি খাবে। সে একটু সময় চাইছে। যাই, রেডি হই, বের হই। অনন্ত বিছানা থেকে উঠতে উঠতে বলল। তিথি লাফ দিয়ে উঠল। কোন কুত্তি ফোন দিয়েছে তোকে? আমি ওকে মেরে ফেলবো। তা তো বলবো না। ওই সত্যি করে বল, কে ফোন করেছিল? তুমি যাবে? তিথি কান্না করে দিছে। অনন্ত ভাবলো আর কিছু বললে যে কি করবে। অনন্ত গিয়ে জড়িয়ে ধরলো তিথিকে। ওই গাধি, আমি এমনি বললাম। না, তুমি সত্যি বলছো। আরে না, আমাকে আর কে ফোন করবে? তুই রাগ করেছিলি তাই একটু এইরকম করলাম। শোনো, একটা কথা বলি। বলো। যাই করো তাই করো, আমি ছাড়া দিতে চিন্তাও করবা না। জি ম্যাডাম। দুজন দুজনকে ধরে দাঁড়িয়ে আছে। আচ্ছা যাও, এখন গোসলটা সেরে নাও। যাও তাহলে। আই শোনো না। হ্যাঁ বলো। আমাকে কোলে করে নিয়ে রেখে আসো তো। কেন, তোমার পা নেই? আছে, তুমি নাও না গো। পারবো না। আমি যাব না। ওকে নিচ্ছি। অনন্ত তিথিকে কোলে তুলে নিয়ে বলল, এইভাবে খাটানোর মানে কি? তোমাকে একদিন একটা কথা বলেছিলাম, মনে আছে? কি? বিয়ের পর তোমাকে বোঝাবো হয়রানি আর ফুটবল খেলা কাকে বলে। অনন্ত মিথ্যা বলল। চালাকি করে লাভ হবে না, তোমার ভালো করেই মনে আছে। ওকে খাটিও। আমার বর আমি যা ইচ্ছে তাই করবো। লাভ ইউ। সেদিন দুপুরের দিকে তিথি চিৎকার দিয়ে উঠে বলে, অনন্ত আয় অনন্ত অনন্ত। অনন্ত ঘুমিয়েছিল, লাফ দিয়ে উঠে পড়লো। কি হয়েছে? ওর নেই। ও নেই মানে? কে নেই? অনন্যার নেই। কি বলো? অনন্তর বুকের মধ্যে ধুক ধুক করে ওঠে। অনন্যা আত্মহত্যা করছে। অনন্ত আর তিথি অনন্যার বাসায় যায়। অনন্যার মুখটা দেখার পর অনন্ত আর ঠিক থাকতে পারে না। অনন্তর চোখ দিয়ে পানি পড়ে। অনন্ত বারবার চোখ মুছে, কিন্তু কাজ হয় না, পানি পড়তেই থাকে। হঠাৎ অনন্ত দেখতে পায় অনন্যার হাত মুষ্টিবদ্ধ। অনন্ত মুষ্টি খুলে দেখে একটা কাগজ। কাগজটা তাড়াতাড়ি খুললো। কাগজটিতে লেখা ছিল, সরি অনন্ত। কাগজটিতে শুধু এতটুকুই ছিল, আর শেষটুকু ছিল ... তার মানে অনন্যা আরো কিছু কিন্তু লিখে নাই। অনন্ত সেই লেখাটা দেখে আবার সেই প্রথম ভালোবাসার কষ্টটা অনুভব করতে পারছে। হয়তো অনন্যা ভুল করেছে, কিন্তু অনন্ত যে তাকে সত্যিই ভালোবাসে, এই ভালোবাসাটা ভুলবে কিভাবে? অনন্যার দাফন শেষে অনন্ত বাসায় ফিরে আসে। অনন্ত ছাদে গিয়ে বসে আছে। তিথি বুঝতে পারছে অনন্ত খুব কষ্ট পাচ্ছে। তিথি অনন্তর কাছে যায়, অনন্তর পাশেই সে বসে, আর কিছুক্ষণ চুপচাপ থাকার পর বলে, তোমার তো প্রথম ভালোবাসা ছিল আর বউ, আর আমার যে ওটা কি ছিল তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার খুব কষ্ট হচ্ছে, তো আমি কিছুই বলছি না। আর তুমি কান্না করছো, তাই না? কই না, এমনি একটু খারাপ লাগছে। কেন খারাপ লাগছে? অনন্ত কোনো কথা না বলে অনন্যার লেখা ওই কাগজটা বের করে তিথিকে দেয়। এটা তো লিখেছে, তাই না? আর ওই যে ডট দিয়েছে,
ওখানে হয়তো ও কিছু লিখতো, আমি বুঝতে পেরেছি। তিথি কাগজটা নিয়ে কিছুক্ষণ ভাবে, হঠাৎ বলে, তুমি বসো, আমি আনছি। তিথি রুমে যায়, কিছুক্ষণ পর আবার ফিরে আসে। এসে অনন্তর হাতে কাগজটা দিয়ে তিথি অনন্তর থেকে একটু দূরে সরে এসে দাঁড়ায় আর ধীরে ধীরে কান্না করে। অনন্ত কাগজটা খুলে দেখে ওই ডট ডট জায়গায় লেখা। লেখাটা দেখে অনন্ত চমকে যায়। অনন্ত বসা থেকে উঠে তিথির সামনাসামনি যায়, গিয়ে দেখে তিথির চোখে পানি। এই তুমি কান্না করছো কেন? এমনি। আর এটা কি লিখেছো? আর এটা কি লিখেছো? ও যেটা লিখতে চেয়েছিলে সেটাই লিখেছি। কথাটা শোনার পর অনন্ত সহ্য করতে পারে না, তিথিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এই পাগল, তাই কি হলো আবার? এত ভালোবাসো আর আমাকে খুব বুঝতে পারো, তাই? এই আমি না বুঝলে কে বুঝবে? গাধা একটা। অনন্ত তিথির মুখখানা সামনে নিয়ে এসে অনেকক্ষণ তাকিয়ে আছে। কি দেখো? একটা ভালোবাসার সমুদ্র দেখছি। আমি কি অত ভালোবাসতে জানি? জানোই তো। আচ্ছা একটা কথা বলি। বলো। আমার হাতটা ধরো। ধরলাম। প্রমিস করো কখনো ছেড়ে যাবে না। না, যাব না। আরেকটা প্রমিস আছে। কি? চলো আজকে সিগারেট খাবো। কেন খাবি? আরে দোস্ত, তুই জানিস না দুঃখ ভোলার জন্য সিগারেট খেতে হয়। আরে না, কি যাতা বলিস? সত্যি বলছি রে গাধা। আমি খাবো না। তো কি খাবি? তোর ঠোঁট দুইটা তো আছে।